উপস্থিত সবাইকে আন্তরিকভাবে শ্রদ্ধা জানাচ্ছি। মুক্তিযুদ্ধের বন্ধু শিরোনামে মুক্তিযুদ্ধের সময়ের গান ও স্মৃতিচারণা অনুষ্ঠানে আপনাদের সবাইকে আবারও শ্রদ্ধা এবং স্বাগত জানাচ্ছি। যারা বিভিন্ন মাধ্যমে যুক্ত হয়ে আমাদেরকে দেখছেন ও শুনছেন, তাদের প্রতি রইল আন্তরিক কৃতজ্ঞতা। সাংস্কৃতিক প্রতিষ্ঠান সুচর্চা প্রতিষ্ঠানটির প্রতিষ্ঠার পর থেকে সুস্থ সংস্কৃতি চর্চায় নিবিষ্ট আছে। প্রতিষ্ঠানটি ব্যক্তি, সমাজ, দেশ ও পৃথিবীব্যাপী নানামুখী ইতিবাচক পরিবর্তন আনার জন্য সুস্থ সংস্কৃতি চর্চার বিভিন্ন মাধ্যমকে সুস্থভাবে কাজে লাগিয়ে নতুন ও উন্নত ভবিষ্যৎ বিনির্মাণের জন্য কাজ করে যাচ্ছে। এই প্রতিষ্ঠানটি একটা নতুন ভবিষ্যৎ বিনির্মাণের জন্য সুস্থ সংস্কৃতির চর্চা করে যাচ্ছে। মুক্তিযুদ্ধ কিন্তু একদিকে হত্যাযজ্ঞ, নির্যাতন, কষ্টে মেশানো একটি ইতিহাস, অন্যদিকে মুক্তিযুদ্ধ আমাদের প্রেরণার উৎস, এগিয়ে চলার পথে সাহস এবং অনুপ্রেরণা। তাই বাংলাদেশের সুবর্ণ জয়ন্তী উপলক্ষে মুক্তিযুদ্ধকে ঘিরে মুক্তিযুদ্ধের বন্ধু শিরোনামে সুচর্চা আজকে এ ধরনের একটি ব্যতিক্রমী আয়োজন করেছে। এই আয়োজনটি আজকে সরাসরি সম্প্রচারিত হচ্ছে সুচর্চার ফেসবুক পেজ থেকে। এই আলোচনাগুলো শুনে সেগুলো সম্পাদনা করে পরবর্তী সময়ে মুক্তিযুদ্ধের বন্ধু শিরোনামে একটি বিশেষ গ্রন্থ প্রকাশের ইচ্ছেও আমাদের রয়েছে। ফলে এই উদ্যোগের মধ্য দিয়ে সবাই, বিশেষভাবে নতুন প্রজন্ম, মুক্তিযুদ্ধের আরো কিছু অজানা এবং নির্ভরযোগ্য ও গুরুত্বপূর্ণ ইতিহাস সম্পর্কে জানতে পারবে এবং ভবিষ্যতে মুক্তিযুদ্ধ ও দেশপ্রেমের চেতনাবোধে উজ্জীবিত হয়ে নিরন্তর সামনে এগিয়ে যাওয়ার লক্ষ্যে নতুন প্রাণ সঞ্চারিত হবে বলেও আমরা বিশ্বাস করি। আজকের এই আয়োজনে যারা উপস্থিত আছেন তাদেরকে আসলে নতুনভাবে পরিচিত করিয়ে দেওয়ার কিছু নেই। সবাই সুপরিচিত এবং গুণী বিশিষ্টজন, বিশিষ্ট শিল্পীবৃন্দ। সোশ্যাল মিডিয়ায় সরাসরি যুক্ত হয়ে এই অনুষ্ঠানটি দেশে ও দেশের বাইরে থেকে অনেকেই দেখছেন ও শুনছেন, এবং এটি এমন একটি ব্যাপার যে সোশ্যাল মিডিয়াতে এই রেকর্ডিং থেকে যাবে, ইউটিউবেও প্রকাশিত হবে, সেটাও দীর্ঘকাল ব্যাপী কিন্তু স্থায়িত্ব পাবে। ফলে আজকে তাৎক্ষণিকভাবে যারা দেখছেন তাদের উদ্দেশ্যে এবং ভবিষ্যতে যারা যখনই দেখবেন তাদের সবার উদ্দেশ্যে আমি আসলে বলতে চাচ্ছি, বিশেষভাবে দর্শকদের উদ্দেশ্যে সবাইকে শুরুতে অল্প কিছু কথা বলার জন্য আমি বিনীতভাবে অনুরোধ করব। আমরা মূল আড্ডায় যাব, একে একে আমরা স্মৃতিচারণা শুনবো, থাকবে কবিতা, গান এবং গল্প, সব মিলিয়েই নির্ভেজাল একটা আড্ডা। তবে এই আড্ডা শুরু করার আগে যেমনটি বলছিলাম, সবাইকে অনুরোধ করব দর্শকদের উদ্দেশ্যে খুব সংক্ষিপ্তভাবে কিছু কথা বলার জন্য, দর্শকদের সাথে শুভেচ্ছা বিনিময় করার জন্য 1 মিনিট বা 2 মিনিটের মধ্যে। প্রথমেই আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মুক্তিযুদ্ধ সম্মাননা পদক এবং পশ্চিমবঙ্গ সরকারের জীবনকৃতি পুরস্কারে ভূষিত বিশিষ্ট কবি, দূরদর্শন ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব পঙ্কজ সাহাকে অনুরোধ করছি শুভেচ্ছা জ্ঞাপন করার জন্য। পঙ্কজ সাহা। প্রথমেই বলি বিধান, জয় বাংলা। আসলে 71-এর দিনগুলোর কথা মনে পড়লেই প্রথমে সেই ধ্বনিটা মাথায় আসে, জয় বাংলা। আমি সমস্ত দর্শক শ্রোতাদের অভিনন্দন জানাচ্ছি, আমার ভালোবাসা, আমার শ্রদ্ধা জানাচ্ছি এবং স্মৃতিময় শ্রদ্ধা জানাচ্ছি বলাই ভালো। আর বিধান, তুমি যেভাবে শুরু করলে সেটা খুবই সঙ্গত এবং খুব সুন্দর হয়েছে। আমাদের মূল উদ্দেশ্যটা খুব পরিষ্কার হয়েছে। যে যেখানে থেকে এই অনুষ্ঠান দেখছেন এবং শুনছেন, সবাইকে বলি যে আজ আমরা একটা খুব স্মৃতি ঘেরা পরিবেশের মধ্যে বসে আছি। সেই 71-এর পরে আবার অনেকদিন পর সবার সঙ্গে যেন ভার্চুয়ালি দেখা হচ্ছে। কারো কারোর সঙ্গে মাঝে মাঝে দেখা হয়েছে কলকাতায় কিংবা ঢাকাতে, কিন্তু 71-এর দিনগুলোতে আমরা সবাই যে কি গভীর বন্ধুত্বের বন্ধনে আবদ্ধ ছিলাম তা আপনারা যারা দেখেননি বা যারা শোনেননি তারা ভাবতেই পারবেন না। আর 71 যে কেমন রক্ত গরম করা একটা সময়, 71 যে আত্মত্যাগের সঙ্গে সঙ্গে স্বাধীনতার আকাঙ্ক্ষাকে পূর্ণ করবার জন্য বীর বিক্রমে বাঙালি এগিয়ে যেতে পেরেছিল, সেই সময়টা আজকের এই অনুষ্ঠানের মধ্যে দিয়ে আশা করি সেটা মূর্ত হয়ে উঠবে। আমি আপনাদের সবাইকে আমার আবার শুভকামনা, ভালোবাসা জানাই এবং আবার বলি, প্রাণ খুলে বলুন, জয় বাংলা, জয় বাংলা, জয় বাংলা। আন্তরিক কৃতজ্ঞতা জানাচ্ছি আপনাকে। পঙ্কজ সাহা সম্পর্কে আসলে শুরুতে কিছু কথা না বললেই নয়। পঙ্কজ সাহা কিন্তু বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময়ে তিনি ছিলেন ভারতের পশ্চিমবঙ্গের অল ইন্ডিয়া রেডিও মানে আকাশবাণী কলকাতার সাংবাদিক।
1971 সালে স্বাধীনতার পক্ষে জীবনের ঝুঁকি নিয়ে অল ইন্ডিয়া রেডিও আকাশবাণীর যে সংবাদ সংগ্রহ এবং বঙ্গবন্ধু মুক্তিযুদ্ধ ভিত্তিক বিভিন্ন রেডিও প্রোগ্রাম করে মুক্তিযুদ্ধে তিনি গুরুত্বপূর্ণ অবদান রাখেন। তো সেই প্রখ্যাত সাংবাদিক পঙ্কজ সাহা, তার কথা শুনছিলাম। সেই সময়ে কিন্তু মুক্তিযোদ্ধা সহ কলকাতায় আশ্রয়রত শরণার্থীদের বিভিন্ন প্রকার সহযোগিতা করেন তিনি। 71-এর মহান মুক্তিযুদ্ধে অনবদ্য অবদানের স্বীকৃতি স্বরূপ 2012 সালে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে সাবেক মহামান্য রাষ্ট্রপতি প্রয়াত জিল্লুর রহমান এবং বর্তমান মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা একসঙ্গে পঙ্কজ সাহার হাতে তুলে দিয়েছিলেন বাংলাদেশ মুক্তিযুদ্ধ সম্মাননা পদক। এবারে অনুরোধ করছি শুভেচ্ছা জ্ঞাপনের জন্য বিশিষ্ট নজরুল সঙ্গীত শিল্পী শাহিন সামাদকে। শাহিন সামাদ। আমি দর্শক শ্রোতাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং ভালোবাসা জানাচ্ছি। আগামী মাস আমাদের বিজয়ের মাস, 50 বছর পূর্তি হচ্ছে। তো সেই উপলক্ষে আমি সবাইকে ভালোবাসা, শুভেচ্ছা সবকিছু জানাচ্ছি। আর যেখানে বলবো যে আসলে 50 বছর কিন্তু আমরা পেয়েছি, কিন্তু অনেক শিল্পী আমাদের কাছ থেকে চলে গেছেন, বিদায় নেই। তো আমাদের বলবো যে আমাদের সৌভাগ্য যে আমরা 50তম এই যে বিজয় দিবস আমরা পালন করতে পারছি। তো সবাইকে আমার আন্তরিক ভালোবাসা এবং শুভেচ্ছা জানাচ্ছি। আর একটু পরে আবার সবার সাথে কথা বলবো। আমি অনুরোধ করছি বিশিষ্ট সঙ্গীত শিল্পী ও কবি বুলবুল মহালানবিশ আপনাকে। বিজয়ের এই সুবর্ণ জয়ন্তী উপলক্ষে আয়োজিত এই অনুষ্ঠানটি সুচর্চা আয়োজন করেছে। দর্শক কুলকে জানাই আমাদের অভিনন্দন এবং শুভেচ্ছা। অনেক জাতিরই কিন্তু স্বাধীনতা দিবস আছে, কিন্তু বিজয় দিবস বোধহয় এই বাংলাদেশেরই আছে। সেটার আমরা সুবর্ণ জয়ন্তী পালন করব এই ডিসেম্বরে। সেই উপলক্ষে আয়োজিত এই অনুষ্ঠান, সবাইকে অভিনন্দন জানাই। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। অনুরোধ করছি বিশিষ্ট নজরুল সঙ্গীত শিল্পী বেগম ডালিয়া নওশিনকে। ধন্যবাদ। আমিও সবাইকে আন্তরিকভাবে শুভেচ্ছা জানাচ্ছি এবং আমি অত্যন্ত আনন্দিত যে আজকের এই দিনে আমরা কিছু বলতে পারছি, সুযোগ পাচ্ছি পঙ্কজদার জন্যই। কারণ এই বিজয়ের মাসটা আমাদের জন্য ভীষণ গুরুত্বপূর্ণ বাংলাদেশে, এবং এত সুন্দর একটা সময় আমরা পঙ্কজদাকে কাছে পাচ্ছি, ওনার সম্বন্ধে কিছু বলতে পারছি। তো খুবই ভালো লাগছে। দর্শক শ্রোতাদের সবাইকে আমি আন্তরিকভাবে শুভেচ্ছা জানাচ্ছি। আবার এখন অনুরোধ জানাচ্ছি বিশিষ্ট সঙ্গীত শিল্পী মাহমুদুর রহমান বেনুকে। মাহমুদুর রহমান বেনু। দর্শক শ্রোতা এবং সুধীবৃন্দ সবাইকে আমার একেবারে আন্তরিক শ্রদ্ধা, আন্তরিক প্রণাম বা আন্তরিক সালাম, যাই বলা যায় আর কি, মানে শুভেচ্ছার অঙ্গ হিসেবে আর কি। আমি অনেক জায়গায় অনেকবার এটা বলেছি আর কি, যে আমার বয়সটা এখন আর কম নেই, প্রায় 80-র মতো বয়স হয়ে গেছে। 80 বছরে আমি মনে করি আর কি আমার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ সময়টা হলো ওই 9 মাস। এবং শুধু আমার কেন, ওরাও তাই বলবে। এবং যাদের দেখলাম সবাইকেই চিনি, পঙ্কজকে চিনতে পারতাম না। পঙ্কজের সঙ্গে অনেকটা সময় কাটিয়েছি, অনেক কথা বলেছি। ওই সময় তো খুবই কাছের মানুষ ছিল, কিন্তু এখনো দাড়ি টাড়ি রেখে এবং বয়স আমাদের সবারই এত বেড়ে গেছে, আমি আর দেখলে চিনতে পারতাম না আর কি। যাই হোক, আমিও ধন্য আর কি বলা যেতে পারে যে আজকের এই অনুষ্ঠানে থাকতে পারার জন্য। কারণ ওই 9 মাসের ঘটনা যেইভাবেই আলোচনা হোক, যেইভাবেই স্মৃতিচারণা হোক বা যেইভাবেই হোক, ওইটাই আমাকে ভীষণ রকম আনন্দ দেয় আর কি। এই একটা লম্বা জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ যে সময়টা সবার কাছে অত্যন্ত প্রিয়, অত্যন্ত মূল্যবান আর কি। যাই হোক, সবাইকে অসংখ্য ধন্যবাদ এবং সুরচর্চার সবাইকে অত্যন্ত একেবারে আন্তরিক ধন্যবাদ। পঙ্কজকে আন্তরিক শ্রদ্ধা এবং ধন্যবাদ এবং প্রণাম, এবং কথা চলতে থাকবে আশা করছি।
আজকের এই আলোচনাটা কিন্তু অনেকটাই স্মৃতি নির্ভর, ফলে স্মৃতি কাতরতা এখানে থাকবে। ফলে দর্শক, আপনারা সবাই জানেন এতক্ষণ যাদের কথা শুনছিলাম তারা সবাই কিন্তু 1971 সালে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ চলাকালীন স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের অন্যতম শিল্পী বৃন্দ ছিলেন এবং তারা গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন আমাদের মুক্তিযুদ্ধে। আপনাদের কাছে ফিরে আসব। আমরা সময় আজকে পুরোটার সদ্ব্যবহার করতে চাই। পুরো সঞ্চালনটি আমি করছি, আজকের পুরো অনুষ্ঠান সঞ্চালনা। আমার নাম বিধানচন্দ্র পাল। সবাই পুরোটা সময় জুড়ে আমাদের সাথে থাকবেন, লাইক দেবেন, কমেন্ট করবেন এবং শেয়ার করে অন্যদেরকেও জানার ও জানানোর সুযোগ তৈরি করে দেবেন আজকের এই গুরুত্বপূর্ণ আয়োজন, সেটাও আমরা আন্তরিকভাবে প্রত্যাশা রাখবো। আমরা একটু একটু করে কিন্তু আড্ডায় ঢুকছি। অনলাইনে আড্ডা দেওয়ার একটাই মুশকিল, কোনো আপ্যায়ন নেই। কিন্তু আপ্যায়ন না থাকলে কি হবে? আছে স্মৃতিময় কিছু গান, যে গান আমাদেরকে নিয়ে যাবে মুক্তিযুদ্ধের সময়ের স্মৃতিতে, যে গান নিয়ে যাবে আমরা যারা মুক্তিযুদ্ধ দেখিনি তাদেরকে সেই সময়ের নির্ভরযোগ্য ইতিহাসে। শুরুতেই একটি গান পরিবেশনের জন্য অনুরোধ করছি তাই শিল্পী শাহিন সামাদকে। শিল্পী শাহিন সামাদ। আমি আর একটু কিছু বলে নিতে চাই অল্প করে, যে এই প্রথম বোধহয় আমরা বাংলাদেশ মুক্তি সংগ্রামী শিল্পী সংস্থার সবাই একসাথে হয়েছি, এই প্রথম, মানে অনলাইনে। তো এটা আমাদের খুব ভালো লাগছে। আর পঙ্কজ দা তো আমাদের একেবারে পুরো মন জুড়ে রয়েছেন, ওনার সাথে অনেক কথা বলবো। আর আমি যে গানটি এখন করতে চাচ্ছি সেটা হলো আমাদের আর এক ভাই ছিলেন মোশাদ আলী, ওর কথা ওর সুরে একটি গাচ্ছি। ও পরে মানে ওর যেসব গান রচনা করতো, লিখতো এবং সুর দিত, খুব সিম্পল ছিল, মানে খুব সাধারণ, যাতে সহজ ভাবে সবাইকে মানে মানে যে ওখানে আমাদের যে শরণার্থী ক্যাম্পে ক্যাম্পে যারা ছিলেন আমাদের গ্রামের নিরীহ সাধারণ জনগণ, তো তাদের মতো করেই কিন্তু এই গানগুলি ও রচনা করতো। আমি সেখান থেকে 2-3 লাইন গাচ্ছি। বলো বলো রে বলো সবই বলো রে বাঙালির জয়, বাংলাদেশের নদীর বুকে এই বলি গান গাইয়া যায়। বলো বলো রে বলো সবই বলো রে বাঙালির জয়, বাংলাদেশের নদীর বুকে এই বলি গান গাইয়া যায়। হেই হেইয়া হেই হেইয়া হেই হেইয়া হেই হেইয়া। ওরে কণ্ঠ ভরা গান মোদের গোলা ভরা গান, ওরে কণ্ঠ ভরা গান মোদের গোলা ভরা গান, কত সুখে একসাথে বাস করি রে ভাই, কত সুখে একসাথে বাস করি রে ভাই। হেই হেইয়া হেই হেইয়া হেই হেইয়া। বলো বলো রে বলো সবই বলো রে বাঙালির জয়, বাংলাদেশের নদীর বুকে এই বলি গান গাহিয়া যায়। ওরে নদী ভরা মাছ মোদের ফলে ভরা গাছ, ওরে নদী ভরা মাছ মোদের ফলে ভরা গাছ, ফুল ফসলের তুলনায় আর এমন কোথাও নাই, ফুল ফসলের তুলনায় আর এমন কোথাও নাই। হেই হেইয়া হেই হেইয়া। বলো বলো রে বলো সবই বলো রে বাঙালির জয়, বাংলাদেশের নদীর বুকে এই বলি গান গাহিয়া যায়। এই হেইয়া হেই হেইয়া। ওরে মাঠে মাঠে কত সোনা আছে সবার জানা, ওরে মাঠে মাঠে কত সোনা আছে সবার জানা, সোনার দেশে বাস করি ভাই অভাব মোদের নাই, সোনার দেশে বাস করি ভাই অভাব মোদের নাই। এই হেইয়া এই হেইয়া। বলো বলো রে বলো সবই বলো রে বাঙালির জয়, বাংলাদেশের নদীর বুকে এই বলি গান গাহিয়া যায়। হেই হেইয়া হেই হেইয়া হেই হেইয়া। আমরা গান থাকবে আজকে, কবিতা থাকবে, স্মৃতিচারণা তো আছেই। আমাদের সাথে যুক্ত হয়েছেন, আশা করছি এখন কথা শুনতে পাবো আপনাদের
অনুরোধ করছি বিশিষ্ট কণ্ঠশিল্পী আবিদা সুলতানাকে শুরুতেই দর্শকদের উদ্দেশ্যে কিছু কথা বলবার জন্য। মাইক্রোফোনটা আনমিউট করে নিয়ে অনুগ্রহ করে বলবেন। হচ্ছে হ্যাঁ। আচ্ছা, সবাইকে শুভেচ্ছা যারা এই মুহূর্তে আমাদেরকে দেখছেন। তার আগে পঙ্কজ দাকে সালাম। সবাই এখানে যারা যারা আছেন, আমি খালি শাহিন আপাকে দেখলাম আর আপনাকে, সবাইকে সালাম। আর এই তো ভালোই আছি আমরা। কয়েকদিন পরে স্বাধীনতা বিজয় দিবস, কয়েকদিন পরে, সেটারই প্রিপারেশন চলছে। সেজন্য সবাইকে অনেক শুভেচ্ছা। একটু কি আমরা বিশিষ্ট সঙ্গীত শিল্পী রফিকুল আলমকে শোনার সুযোগ পাবো? উনি যদি দর্শকদের উদ্দেশ্যে কিছু কথা বলেন। হ্যাঁ হ্যাঁ, এখনই বলবে। রফিকুল আলম, আপনি শুরুতে যদি দর্শকদের উদ্দেশ্যে কিছু কথা বলবেন। রফিকুল আলম একটু আসবেন কি রফিক ভাই? শাহিন আপা কেমন আছেন? আছি ভালো, তুমি ভালো? হ্যাঁ ভালো আছি। আমি একটা কথা বলতে চাই, আবেদা কিন্তু প্রচুর মানে এই স্বাধীনতার পর কিন্তু প্রচুর সে দেশের গান গেয়েছে, অনেক গেয়েছে। সে কিন্তু এইভাবে কিন্তু সত্যি যে দেশকে ভালোবেসে দেশের প্রচুর গান সে করেছে। সেসব কথা শুনবো আজকে আমরা, তুমি সেসব কথা নিশ্চয়ই শুনবো। শুভেচ্ছা দাও সবাইকে আগে। হ্যাঁ, দর্শকদের উদ্দেশ্যে যদি একটু, আমাদের পুরো অনুষ্ঠান লাইভ চলছে, অনেকগুলো সোশ্যাল মিডিয়াতে এটা প্রচারিত হচ্ছে, তো আপনি দর্শকদের উদ্দেশ্যে যদি কিছু কথা বলতেন, দেশে দেশের বাইরে অনেকেই অনুষ্ঠান দেখছেন। আমি বলবো, আমি হ্যাঁ, আমি সঙ্গীত শিল্পী রফিকুল আলম শাহিনকে দেখা যাচ্ছে আমার সহযোদ্ধা। একসঙ্গে আমরা স্বাধীনতা যুদ্ধের সময় স্বাধীন বাংলা বেতার কেন্দ্রে এবং 144 লেলিন সরণির ইন্টারন্যাশনাল পিস কাউন্সিলের অফিসে আমরা কাজ করেছি, গানের স্কোয়াড তৈরি করেছিলাম। এবং সেই সূত্রে একজন ক্ষুদ্র মুক্তিযোদ্ধা হিসেবে সমগ্র পৃথিবীর বাংলাদেশের মানুষ এবং বাংলা ভাষাভাষী মানুষকে আমার সংগ্রামী অভিনন্দন জানাচ্ছি, সালাম জানাচ্ছি। এবং আমাদের বাংলাদেশের সুবর্ণ জয়ন্তী অর্থাৎ 50 বছর পার হলো, আমরা স্বাধীনতা পেয়েছি। এই আনন্দ ভাগাভাগি করে নেওয়ার জন্য পঙ্কজদার এই অনুষ্ঠানে আমরা যুক্ত হয়েছি, যাতে করে আমাদের পুরনো বন্ধু এবং যারা স্বাধীনতা যুদ্ধে আমাদেরকে সরাসরি পরোক্ষ এবং প্রত্যক্ষভাবে সহায়তা করেছেন, তাদের সঙ্গে একটা যোগসূত্র আবার নতুন করে তৈরি করবার জন্য এই উদ্যোগকে আমি সাধুবাদ জানাচ্ছি। এবং আমার সকল দর্শক যারা আমাদের এই অনুষ্ঠান দেখছেন তাদেরকে সংগ্রামী অভিনন্দন সালাম জানিয়ে অনুষ্ঠান শুরু করছি। পঙ্কজদাকে একটু আগে দেখলাম, বিধান সবাই আছেন। পঙ্কজদা একটু সুইচিং এ যিনি আছেন, পঙ্কজদাকে একটু আমাকে দেখাতে বলো। উনি আছেন, দুটো ক্যামেরায় আছেন, ফলে আরেকটা ক্যামেরায় দেখতে পাবেন উনি আছেন। আমাদের পুরো অনুষ্ঠানটা লাইভ সম্প্রচারিত হচ্ছে। আমাদের সাথে যুক্ত হয়েছেন প্রথিতযশা নৃত্যশিল্পী ও গবেষক লুবনা মরিয়ম। আপনাকে একটু অনুরোধ জানাচ্ছি। আচ্ছা লুবনা, অনেকদিন পর লুবনাকে দেখবো। আপনাকে একটু অনুরোধ জানাচ্ছি দর্শকদের উদ্দেশ্যে কিছু কথা বলবার জন্য। লুবনা মরিয়ম। আমি কি বলবো, আজকে তো পঙ্কজকে সম্বর্ধনা। পঙ্কজ, আপনি একটু দর্শকদের উদ্দেশ্যে কিছু কথা বলেন। আমার ইন্টারনেট কানেকশন আজকে ভীষণ খারাপ। আপনাকে শোনা যাচ্ছে, আমরা শুনতে পাচ্ছি। আচ্ছা, আজকে তো পঙ্কজদাকে সম্বর্ধনা জানানো হচ্ছে, তাই না? এটা সংবর্ধনা না, আপনাদের স্মৃতিচারণা শোনা। যুদ্ধের, মুক্তিযুদ্ধের বন্ধু। অনেকদিন পর। পঙ্কজদার শরীরটা ভালো আছে তো? মোটামুটি যেমন দেখছো। এই তো পঙ্কজদা। আর শর্মিষ্ঠা দি আছে সাথে? শর্মিষ্ঠা দি আছে, একটু আড়ালে আছে। ও তো শর্মিষ্ঠা কিছুক্ষণ আগে এসেছিল। তাই নাকি? শর্মিষ্ঠা দিকে আরেকবার পাবো না পঙ্কজদা? আচ্ছা, পঙ্কজদাকে আমি অল্প চিনি, কিন্তু তার থেকে অনেক অনেক বেশি ঘনিষ্ঠতা শর্মিষ্ঠাদির সাথে নাচ করতে গিয়ে। আমার মনে আমরা স্মৃতিচারণায় চলে যাই। লুবনা মরিয়ম, যে কথা বলছিলেন আপনি, আসলে এটা সংবর্ধনা না হলেও আজকে যে সবাই আপনারা স্মৃতিচারণা করবেন, বিভিন্ন ভাবে সেই সময়ের কথা বলবেন, সেটা আমার মনে হয় সংবর্ধনার থেকেও অনেক বড় সম্মান হবে পঙ্কজ সাহার জন্য আজকে, সেটা অবশ্যই অবশ্যই। পঙ্কজদা তো তখন আকাশবাণীতে, সেখানে পঙ্কজদা নিজেই বলতে পারবে, প্রায় প্রত্যেককেই হয়তো সে সাক্ষাৎকার নিয়েছে আকাশবাণীর জন্য। এটা অত্যন্ত দুঃখজনক যে সেই রেকর্ডিং গুলো সংরক্ষিত হয়নি, জানি না কি কারণে, বা সংরক্ষিত হলেও সেটা সঠিকভাবে ক্যাটালগিং করা হয়নি। কিন্তু
আমরা 2 বোন আর আমার মা আকাশবাণীতে গিয়ে ঠিক কলকাতায় পৌঁছানোর পর একটা সাক্ষাৎকার নিয়েছিলেন পঙ্কজদা, খুব মনে পড়ছে। আপনার কথা শুনবো, সেসব স্মৃতি আজকে শুনবো। তো আমার মনে জি। হয় আমরা যেভাবে সাজিয়েছি আজকের আয়োজনটা, সেটা হলো প্রত্যেকের কথাই আমরা 8 থেকে 10 মিনিট করে শুনবো, এবং তারপরে সব শেষে যদি সুযোগ হয় মাঝে মাঝে গান থাকবে, মাঝে মাঝে কবিতা থাকবে, সেটা তো হবেই। আর সব শেষে আমাদের কিছু প্রশ্ন আছে, সেই প্রশ্নগুলো যদি সময় থাকে তাহলে আমরা প্রশ্ন উত্তরের একটা পর্ব এখানে রাখবো। তো আমি শুরুতেই আসলে আমরা ছোট্ট করে হলেও দর্শকদের আজকে শুভেচ্ছা জানিয়েছি, একটা গানও শোনা হয়ে গেছে আমাদের, আমরা আড্ডায় ঢুকছি ধীরে ধীরে। আজকে স্মৃতি, কবিতা এবং গানের মধ্য দিয়ে একদিকে প্রজন্মের, অন্যদিকে দুটি দেশের অপূর্ব মেলবন্ধন রচিত হবে, সেটাই আমরা বিশ্বাস করি। বাংলাদেশের মুক্তিযুদ্ধে স্বাধীন বাংলা বেতার কেন্দ্র ছিল কিন্তু একটা মনস্তাত্ত্বিক যুদ্ধের অন্যতম অস্ত্র। বিশ্বের যেখানেই মুক্তি সংগ্রাম পরিচালিত হয়েছে তার পেছনে কিন্তু বেতার ছিল, যা মানুষকে সবসময় সজাগ রাখতো শত্রুর বিরুদ্ধে। জনগোষ্ঠীর মনোবল চাঙ্গা রাখার জন্য কাজ করেছে বেতার কেন্দ্র। স্বাধীন বাংলা বেতার কেন্দ্র তার উজ্জ্বল উৎকৃষ্ট উদাহরণ। এই প্রচার মাধ্যম 71-এ অবরুদ্ধ বাংলার মানুষকে জাগ্রত করে, আতঙ্কিত অথচ দৃঢ় প্রতিজ্ঞ মানব শক্তিকে আরো সুদৃঢ় করে তোলা, এবং রণাঙ্গনে কিভাবে বাংকারে বাংকারে যুদ্ধরত মুক্তি সেনাদের উদ্দীপ্ত করে বিজয় অভিযান ও শত্রু হননের নিরন্তর জাগরিত রাখতে সহায়তা করেছিল। ফলে সে অর্থে বলতে গেলে স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের মূল উদ্দেশ্যই ছিল কিন্তু মানুষের মনোবল সুরক্ষিত রাখা এবং মুক্তিকামী মানুষকে দৃঢ় প্রত্যয়ে উদ্দীপ্ত রাখা। চলুন সেই সময়ের স্মৃতিচারণায় প্রথমেই শোনা যাক বিশিষ্ট নজরুল সঙ্গীত শিল্পী বেগম ডালিয়া নওশিনের স্মৃতি। আমি অনুরোধ করছি বেগম ডালিয়া নওশিনকে সেই সময়ের স্মৃতি তুলে ধরার জন্য। বেগম ডালিয়া নওশিন। ধন্যবাদ বিধানদা। আজকে মানে আমরা যেটা বলতে চাচ্ছিলাম যে আপনি বলছেন পঙ্কজদার সম্বন্ধে আমাদের কিছু বলা উচিত, এবং আমাদের এই দীর্ঘ 50 বছর ধরেই আমরা কিন্তু পঙ্কজদার সাথে আমরা মানে বন্ধুত্ব পালন করেই আসছি, কিন্তু ওনার সাথে আমাদের পরিচয় তো 71-এই হয়, এবং সেটাও হয় যখন আমরা এমন একটা যুদ্ধে আমরা মেতে আছি যেখানে আমরা দেশকে স্বাধীন করতে চাচ্ছি, একটা রণযুদ্ধে আমরা মেতেছিলাম। সেখানে ওপারে যখন গেছি, আমার বাবা স্থাপত আচার্য মাজহারুল ইসলাম, উনি তখন বুদ্ধিজীবী, পাকিস্তান আর্মির বুদ্ধিজীবীর লিস্টে উনি ব্ল্যাক লিস্টেড ছিলেন আর কি, যে জন্য ওই পারে আমাদেরকে চলে যেতে হয়েছিল। এবং যে ওখানে যে আমরা ডক্টর সঞ্জিদা খাতুন এবং ওয়াহিদুল হকের নেতৃত্বে কি বলে মুক্তি সংগ্রামী শিল্পী সংস্থা বলে যে সংস্থাটা ছিল, এবং সেটাকে তত্ত্বাবধানে ছিলেন আমাদের ডক্টর দীপেন ব্যানার্জি। এই সংস্থাতেই আমি এটলিস্ট আমি প্রথমে যাই, এবং ওখানে যে অনেক শিল্পীকেই পাই আমরা। সেখানে রফিক ভাই তখন ছিলেন, এবং ওনাদের একটা গ্রুপও ছিল তখন, চিটাগং থেকেও এসেছিল কল্যাণীদিরা, এবং তাদেরকে নিয়ে আমরা গান শুরু করেছিলাম এবং গান করছিলাম। ওখানে গান আমরা শিখছিলাম, এবং কিছু গান আমি শিখিয়েও ছিলাম, যেমন জনতার সংগ্রাম টংগ্রাম এগুলা। তখন আমাদের উদ্দেশ্য ছিল যে গান গেয়ে পশ্চিমবঙ্গকে আমরা আমাদের এই কেন আমরা চলে আসলাম, কেন আমরা এপারে পাড়ি দিলাম, সেটা কি হিসাবে, কারণ ইতিহাস তো পশ্চিমবঙ্গ জানতো না। বাংলাদেশ যে এইভাবে ছোট একটা দেশ, ছোট একটা জায়গা, তখন হয়তো দেশ হিসাবে আসে নাই। আমরা যে যুদ্ধ করতে পারি, আমরা যে ভাষাটাকে নিয়ে শুরু করে একটা নিজের দেশের একটা মানচিত্রে আমরা নিয়ে আসবো, বিশ্বের মানচিত্রে এটাকে, সেটা তো কেউ আমরাও ভাবি নাই ওইভাবে। তো সেই জন্য তখন এই সময়তেই কিন্তু পঙ্কজদার সাথে আমাদের পরিচয়টা হয় এই মুক্তি সংগ্রামী শিল্পী সংস্থার স্কোয়াডটাতে। কারণ পঙ্কজদা তখন যেটা বললেন, লুবনাপু বললেন যে আকাশবাণীর সাথে উনি জড়িত ছিলেন, তখন ওটার রিপোর্ট জার্নালিস্ট ছিলেন। আমার মনে হয় তখন উনি দূরদর্শনের সাথেও জড়িত ছিলেন। তো পঙ্কজদা তখন একজন তরুণ, এবং উনি আমাদেরকে নিয়ে উনি আমাদের কথা জানতে পেরে কিন্তু ছুটে এসেছিলেন 144 লেনিন সরণিতে। আমরা যে গান গাইছি, আমরা যে দেশের জন্য কাজ করছি, এটা শুনে উনি কিন্তু এরপর থেকে আমাদেরকে উনি সত্যি সত্যি আমাদের সাথে সার্বক্ষণিক ভাবেই ছিলেন, এবং আমরা যেখানেই গেছি,
যতগুলা প্রোগ্রাম করেছি উনি আমাদের সাথে সবসময় সহযোগিতা করেছেন, ছিলেন। এবং ওনার যেটা সবচেয়ে বেশি আমি বলবো যে অবদানের ব্যাপারে হলো যে উনি প্রত্যেকটা জিনিস আমাদেরকে খেয়াল করতেন, আমাদেরকে মানে সাবধানে যাতে আমরা যেতে পারি, আমরা যাতে সব জায়গায় সুস্থভাবে পৌঁছাতে পারি। ভারতীয় সরকারের সাথে ওনার যেহেতু যোগাযোগ ছিল, উনি আমাদেরকে সেই সাহায্যটাও করেছেন এবং চেষ্টা করেছেন আমাদের শিল্পীদের ভিতরেও নিয়ে উনি আমাদের সাক্ষাৎকার গ্রহণ করেছেন। সেটা আমি জানি, কারণ আমাকে একা না, এটা আমরা যারা যারা ছিলাম অনেককেই উনি করেছেন এবং সেটার জন্য আমরা ওনার কাছে অনেক কৃতজ্ঞ। আমরা মানে যেটা আমি বলতে চাচ্ছি যে তখন বাংলাদেশের এই মানে যুদ্ধের জন্য যে আমাদের যে আকুলতা ছিল, যেটা আমরা পড়ে এসছি, আমরা যে মুক্তিযোদ্ধারা ছিলাম, যারা ওখানে মুক্তিযুদ্ধ, খালি কলকাতায় তো আমরা কয়েকজন চলে এসেছিলাম, কিন্তু বাকিরা তো সব দেশে করছিল, যুদ্ধ করছিল, এবং তাদের খবর পর্যন্ত পঙ্কজদা রাখতেন আমি জানি, কারণ এসে এসে অনেক সময় আমাদেরকে খবর দিতেন উনি। এবং ওনার একটা এই যুদ্ধের প্রতি একটা বিরাট আগ্রহ ছিল জানার যে কি হচ্ছে, কোন অঞ্চলে কি ঘটছে, এগুলা আমি যতদূর মনে হয় আমি জানি। আমার মানে যেটুকু অভিজ্ঞতা আছে ওখানে যে গান গেয়েছি আমরা গান গেয়ে গিয়ে ওখানকার জনগণকে, পশ্চিমবঙ্গের জনগণকে আমরা ইয়ে করেছি, জানিয়েছি আমাদের দেশের গল্প, দেশের আমাদের কি হচ্ছে, কেন যুদ্ধ করছি। সেরকম যেমন আমরা রবীন্দ্র সদনে হোক, কলা মন্দিরে হোক, গোর্কি সদনে হোক, মাঠে, পূজা মণ্ডপে, সব জায়গাতেই আমরা গান গেয়েছি। সেখানে সব জায়গাতেই পঙ্কজদা আমাদের সাথে ছিলেন এবং উনি এই বাংলাদেশের এই সংগ্রামের এই কথাচিত্র ও কাহিনীকে জনসমক্ষে তুলে ধরার জন্য তিনি তার এটাকে তুলে ধরার লক্ষ্যেই উনি একটা অগ্রগামী ভূমিকা পালন করেছিলেন, কারণ তিনি তার জন্য বাংলাদেশের সরকার থেকে মুক্তিযুদ্ধ সম্মাননা প্রদান পেয়েছেন উনি। এটা আমি ঠিক বলতে পারছি না কোন সালটাতে, আপনি কিছুক্ষণ আগে বলেছিলেন, বিধানটা বোধহয় বললেন 2012 সালে। 2012 সালে, রাইট। হ্যাঁ, তো এটার জন্য আমরাও অনেক গর্বিত ওনার জন্য। আমার কাছে আমার মনে হয় যে পঙ্কজদার সাথে কিন্তু তারপর থেকে 71-এর পর থেকে আমাদের সাথে সবসময় ওনাদের সাথে যোগাযোগ আছে। উনি ঢাকায় এসেছেন অনেকবার, সেখানেও প্রোগ্রাম করেছেন। এবং আমি আর যেটা বলার হলো যে আমি আশা করব পঙ্কজদার মানে যাতে আরো আমাদের সাথে থাকতে পারেন, দীর্ঘায়ু হোক, উনি আমাদেরকে সাথে আরো মানে আমাদের বাংলাদেশের গল্প শুধু না, দুই দেশেরকে নিয়েই উনি যাতে এই মেলবন্ধনটা যেন টিকিয়ে বজায় রাখতে পারেন, আমি ওনার অনেক দীর্ঘায়ু কামনা করছি। আপনি সুস্থ থাকুন পঙ্কজদা, ভালো থাকুন, আমার এটাই বলার ছিল। আমি ডালিয়াকে অনেক ধন্যবাদ জানাই এই সুযোগে। ডালিয়ার কথা বলার স্টাইল একরকম আছে, মনে হচ্ছে যেন 71 ডালিয়ার কথা শুনছি। ডালিয়া শুধু ভালো গাইতো না, ডালিয়া কিন্তু খুব সুন্দর কথাও বলতে পারতো। আজকে আবার সেই কথার পরিচয় পেলাম। ইয়াহিয়া খান বলেছিলেন যে মুক্তিযুদ্ধ আবার কি, যুদ্ধ তো করছে আকাশবাণী, এবং আমরা তাদের খুব গর্ব অনুভব করতাম যে দেখো আমাদের কতখানি গুরুত্ব দেওয়া হচ্ছে, মুক্তিযুদ্ধ বাজিকতা, আকাশবাণী যুদ্ধটা করছে। এবং এই সময় যে আমি আকাশবাণীতে ছিলাম, যেমন কি সৌভাগ্য। আজকে ভেবে দেখুন যে 50 বছর পর এখনো ঈশ্বরের দয়ায় বেঁচে আছি এবং আপনাদের সামনে এসে কথা বলতে পারছি। তখন কি ভাবতে পেরেছিলাম যে বাংলাদেশের অস্তিত্বের 50টা বছর পার হয়ে যাবে এবং তারপরে আমার বন্ধুদের সঙ্গে দেখা হবে। আমরা যেমন বেনু আছি লন্ডনে, তোমরা সবাই আছো ঢাকাতে, আমি আছি কলকাতায়, কিন্তু এখানে দেশের সীমারেখা কোনোভাবেই কাজ করছে না। এখানে সমস্ত মানচিত্র এক হয়ে গেছে, একটা মাত্র পতাকা, সেই পতাকার নাম মানবতা, সেই পতাকার নাম ভালোবাসা, সেই পতাকা উড়ে বেড়াচ্ছে এক দেশ থেকে অন্য দেশে। আমার এই বাংলাদেশের মুক্তিযুদ্ধ সঙ্গে যুক্ত থেকে আমার অনেক কবিতা লেখা হয়েছে, আমি পরে সেটা শোনাবো, এখন একটু অন্যদের কথা শুনতে চাই। কিন্তু এই প্রসঙ্গে দাদা আমার মনে হয় পঙ্কজ স্যার একটা কবিতা শুনে ফেললে মন্দ হয় না। আপনি বলছিলেন মানবতার কথা, সেই সম্পর্কিত কবিতাটাই আমরা আপনার কাছে শুনতে চাই প্রথমে। পঙ্কজ সাহার স্বরচিত কবিতা। আমি কবিতা যদি বলো, প্রথমে যে কবিতাটার কথা বলবো, এই কবিতাটা লেখার একটা ইতিহাস আছে। আমাদের বলা হয়েছিল আকাশবাণীর তরফ থেকে যে আমরা যেন সীমান্ত পার হয়ে না যাই, কারণ আমরা ধরা পড়লে তো ভারত সরকার জড়িয়ে পড়বে। কিন্তু আমার তখন বয়স মাত্র 24 বছর, আমি তখন সবচেয়ে তরুণতম কর্মী আকাশবাণীর। আমার তো আর ওইসব কথা মনে থাকতো না, আমার রক্ত তখন টকবক করে ফুটছে। আমার জন্ম বাংলাদেশে, চাঁপাই নবাবগঞ্জে আমার জন্ম।
আর সব সময় শুনে এসেছি বাংলাদেশের কথা, তাই ভাবতাম যে এটা আমার যুদ্ধ। বাংলাদেশ একটা আলাদা দেশ কখনো ভাবতে পারতাম না। আমি সমস্ত নিয়মকানুন মানতাম না। এভাবে অপরাধ হয়েছিল অবশ্য, কিন্তু তখন সে অপরাধ করতে খুব আনন্দ পেতাম। পুলিশদেরকে বলতাম যে আমার আইডেন্টিটি কার্ডটা আপনারা রেখে দিন, আমি যদি ধরা পড়ি কোনো প্রমাণ নেই যে আমি আকাশবাণীর লোক, তখন তারা বাধ্য হয়ে আমাকে যেতে দিত। আইডেন্টিটি কার্ড আমাদের সামরিক বাহিনীর হাতে রেখে দিয়ে সীমান্ত পার হয়ে তখন যুদ্ধরত পূর্ব পাকিস্তানে ঢুকে পড়তাম। তেমনই একদিন ফিরতে অনেক রাত হয়েছিল। আমি চেষ্টা করতাম দিনের মধ্যে ফের চলে আসতে, কিন্তু সেদিন নানান কারণে খুব দেরি হয়ে গিয়েছিল। আমি যখন নোম্যান্স ল্যান্ডে এলাম তখন আমাদের মিলিটারি চিৎকার করতে লাগলো, রান 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 চিৎকার করছে। আমি ঠিক বুঝতে পারছি না কি হয়েছে। আমি তো ছুটতে ছুটতে এসে পৌঁছলাম, হাঁপাতে হাঁপাতে জিজ্ঞেস করলাম কি হয়েছে। বললো তুমি বেঁচে আছো? আমরা তো ভেবেছি তুমি মারা গেছো। আমি বললাম কেন? তুমি তো জানো না যে তুমি ইউ আর সারাউন্ডেড বাই পাকিস্তানি আর্মি। আমি বললাম আমি তো ছিলাম যশোর রোডের উপরে, যশোর রোড দিয়ে এগোচ্ছি পিছোচ্ছি। বললো সেই জন্য হয়তো তুমি বেঁচে গেছো, কেন ওরা মাঠ দিয়ে এগোচ্ছিল, তোমাকে তোমাকে বেড দিয়ে তারা এগোচ্ছিল। তখন আমি বলতাম যে আজকে আমাকে ঈশ্বর বা আল্লাহ আমাকে বাঁচিয়ে দিয়েছেন। তারপর অনেক রাত্রে বাড়ি ফিরে গিয়ে আমি একটা কবিতা লিখি, এবং সেই কবিতায় ভাষা আন্দোলনের শহীদদের কথা আমার মনে পড়ে যায়। আমি তাদের কথাই লিখেছিলাম। সেই কবিতাটি বিধানের কথা অনুযায়ী পড়ে শোনাচ্ছি। এটির নাম রক্তের আলপনায় আলোর আলপনা, বাংলাদেশের ভাষা আন্দোলনের শহীদদের মনে রেখে। ওদের কথা বলতে দাও, ওদের কথার রক্তে আঁকা হোক আলপনা, বরকত সালাম রফিক জব্বার, মানুষের মানুষের ছিন্ন আত্মা। ওরা কথা বলুক নদীর ভাষায়, হাওয়ার ভাষায়, পাতার বুকে পাতার নড়ে ওঠার ভাষায়। কথা বলুক ওরা মেঘ বদলের ভাষায়। দ্রিমে দ্রিমে বিদ্যুৎ চমকে কথা খুলে দিক বেনি জটা বন্ধন, পাথরে পাথরে অশ্বক্ষুরের গতিতে জেগে যাক অগ্নিস্ফুলিঙ্গ। বাংলা আমার মুখ, আমার মানচিত্র, আমার হৃদয়ের আলো আঁধার, আমার পায়ে চলা পথের পাশে কচু পাতায় ঝরে পড়া ভোরের এক ফোঁটা চোখের জল। বাংলার হারানো কণ্ঠে কথা বলুক ওরা, বরকত সালাম রফিক জব্বার। ওদের কথার রক্তে রক্তে ফুটে উঠুক রক্ত করবি, চারিদিকে ফুটে উঠুক রক্ত করবি। সেরাতে লেখা এই কবিতা। আবার আপনার কবিতায় ফিরে আসব। আমি এবারে অনুরোধ করছি বুলবুল মহালানবিশকে একটি গান শোনাবার জন্য। বুলবুল মহালানবিশ। আমি আগে একটা স্বরচিত কবিতা শোনাই বন্ধুদের উদ্দেশ্যে। নিশ্চয়ই নিশ্চয়ই। ৭১-এর মুক্তিযুদ্ধের পক্ষে সকল বন্ধুদের জন্য এই কবিতা লেখা, মুক্তিযুদ্ধের বন্ধু। এটা লেখা হয়েছিল পঙ্কজদা যেবার মুক্তিযুদ্ধ সম্মাননা পেলেন আমাদের সরকারের কাছ থেকে, সেই বছর 2012 সালে। তারাই মানুষ, তারাই স্বজন, সংকটে যারা মিত্র। ৭১-এই আঁকা হয়েছিল বাংলার মানচিত্র। তোমরাই ছিলে আমাদের পাশে, সাথে ছিল মানবতা। ভুলিনি বন্ধু, ভুলবো না তাই সেদিনের কোনো কথা। বিজয়ের দিনে হাত রেখে হাতে, পায়ে পায়ে পথ চলা, হৃদয় পত্রে লেখা আছে সে তো নাই বলে মুখে বলা। অসাধারণ, সুন্দর অসাধারণ। আমরা শুনছিলাম ডালিয়া নওশিনের স্মৃতি কথা। আমি যদি ভুল না করে থাকি, ডালিয়া নওশিন 1971 সালে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের সময় 14 বছরের কিশোরী ছিলেন। এপ্রিল মাসে পরিবারের সাথে তিনি কলকাতায় চলে যান এবং সেখানে বাংলাদেশের স্বাধীনতার পক্ষে গঠিত যে বাংলাদেশ মুক্তি সংগ্রামী শিল্পী সংস্থা হয়েছিল সেখানে তিনি যোগদান করেন একজন কণ্ঠযোদ্ধা হিসেবে। মুক্তিযোদ্ধাদের অনুপ্রাণিত করতে থাকেন, যে কথাটি তার কাছে আমরা শুনছিলাম। এবং তাদের দল প্রথমে রূপান্তরের গান নামক গীতিনাট্যে গাইলেও পরে এই গীতিনাট্যের নাম পরিবর্তন করে বোধহয় মুক্তির গান নাম দেওয়া হয়, যদি আমি ভুল না করে থাকি। নভেম্বর পর্যন্ত বিভিন্ন স্থানে স্বাধীন বাংলাদেশের পক্ষে
সঙ্গীত পরিবেশন করার পর তিনি স্বাধীন বাংলা বেতার কেন্দ্রে যোগদান করেন। ডালিয়া নওশীন, আমি ঠিক বলেছি বোধহয়, আপনি কি এর সাথে কিছু যুক্ত করতে চান? না, ঠিকই আছে, এটা ঠিক আছে, কোনো অসুবিধা নেই, ঠিক আছে। আপনার কাছে কি একটা বিধান আমি একটু ইন্টারাপ্ট করছি। হ্যাঁ বিধান আমি একটু ইন্টারাপ্ট করছি। জি জি রফিক ভাই। সেটা হলো এই তুমি যে তথ্যগুলো দিচ্ছ এগুলো দিয়ে দিলে আমার কিছু বলবার থাকে না, আমি শুধু কপি পেস্ট করবার অবস্থা থাকে। না, আপনাদের কাছে তো নতুন তুমি এবং ডালিয়া যা বললো এগুলো সবই তো আমাদের কথা, এবং এই যে যেখানে আমরা স্কোয়াড করেছিলাম এখানে আমরা সবাই ছিলাম, শাহিন, আমি, সরওয়ার ভাই, ডক্টর সরওয়ার জাহান, প্রবাল চৌধুরী, কল্যাণী ঘোষ, এই ধরনের শিল্পীরা অনেকেই ছিলেন। কিন্তু মূল বিষয়টা হচ্ছে, আমি একটু ইন্টারাপ্ট করবো কারণ আমাকে আরেকটা লাইভে যেতে হবে। পঙ্কজদা যে কারণে আমাদের কাছে বন্ধু, রাষ্ট্রীয় কারণে তো তিনি মুক্তিযুদ্ধের বন্ধু তো বটেই, আমাদের পরিবারের সঙ্গে যে কারণে বন্ধুত্ব হলো সেটা স্বাধীনতার আগে থেকে, এবং ওরা শাহিন এবং ডালিয়া যা বললো একইভাবে আমার সঙ্গে তার পরিচিত হয়, এবং জীবনে আমি এই প্রথম একটা সাক্ষাৎকার দেই। আকাশবাণী থেকে তিনি সাক্ষাৎকার নিতে এসেছিলেন, এবং তখন তিনিও যুবক, আমিও কিশোর, এবং বয়স আমার তখন 23 বছর বয়স। এবং আরেকটা কারণে বন্ধুত্ব হয়েছে, সেটা তোমাকে শেয়ার করি এবং মানুষজনকে জানাই। পঙ্কজদার জন্ম আমাদের রাজশাহীর চাঁপাইনবাবগঞ্জ শহর থেকে একটু দূরে, আমার জন্ম চাঁপাইনবাবগঞ্জ থেকে আরো 11 মাইল দূরে। সেখানে আমার নানির বাড়ির জন্ম, অর্থাৎ আমাদের দুজনের জন্ম একই জায়গায়। এবং স্বাধীনতার পর আমার বড় ভাই ডক্টর সরওয়ার জাহান পঙ্কজদাকে নিজে ড্রাইভ করে তার জন্মস্থানে নিয়ে গিয়েছিলেন, এবং সেটাতে আমি খুব তৃপ্ত হয়েছিলাম। আমি তখন ঢাকায় ছিলাম, আমার বড় ভাই তাকে নিয়ে গিয়েছিল। সে চাঁপাইনবাবগঞ্জে তখন রাস্তাঘাট অত ভালো ছিল না, নিজে ড্রাইভ করে নিয়ে গেছিলেন। ফলে এইভাবে তার সঙ্গে যে ব্যক্তিগত বন্ধুত্বটা হয়ে যায়, রাষ্ট্রীয় বন্ধুত্ব থেকে অনেক উপরে চলে আসে আমাদের সম্পর্কটা। এবং কারণে অকারণে তাকে বহু বিরক্ত করেছি আমি, এবং তিনিও আমাদেরকে, আমি, শাহিন, ডালিয়া কি ছিল, ওই যে আমরা যে দূরদর্শনের যে প্রতিষ্ঠা বার্ষিকীতে আমরা গান গাইতে গেলাম, শাহিন, ডালিয়া কি ছিল? ডালিয়া ছিল না, হ্যাঁ, আমি, তুমি এবং আবিদা ছিল। হ্যাঁ, পয়লা বৈশাখে তুমি গান করলে না? ও আমরা না না, স্বাধীনতার পরে। এটা পঙ্কজদারই ইয়েতে আমন্ত্রণে আমরা গিয়েছিলাম। কবির সুমন, তখন তিনি সুমন চট্টোপাধ্যায়, তিনি গান গেয়েছিলেন, এবং এটা বিরাট উল্লেখযোগ্য অনুষ্ঠান। আরতি মুখোপাধ্যায় ছিলেন, সনদ সাহা ছিলেন, সে বিখ্যাত আমাদের শিল্পী। এই কারণে রাষ্ট্রীয়ভাবে তাকে যেহেতু আমরা বন্ধু মেনে নেওয়া হয়েছে সরকারিভাবে, সেই তকমা ছাড়াও পঙ্কজ সাহার সঙ্গে আমার একটা আত্মিক সম্পর্ক, আমার ছেলে তাকে খুব ভালোভাবে চেনেন, এবং প্রায় তার সঙ্গে কথাও হয়, এবং কলকাতা যাওয়ার আগে ইনভ্যারিয়েবলি আমরা তার সঙ্গে যোগাযোগ করি এবং নানাভাবে তাকে বিরক্ত করি। এই কারণে আমি আরো তার জীবন দীর্ঘদিন কামনা করি ঈশ্বরের কাছে, তিনি যেন আমাদের বন্ধু হয়ে পৃথিবীতে বেঁচে থাকেন আমাদের সঙ্গে। আর একথা ঠিকই ডালিয়া যেটা বলছিল, শাহিন যেটা বলছিল, আমরা যে স্কোয়াডটা করেছিলাম 144 লেলিন সরণিতে আন্তর্জাতিক শান্তি কমিশনের অফিস, দীপেন বন্দ্যোপাধ্যায় পরিচয় পত্রিকার সম্পাদক, তিনি সহায়তা করেছিলেন, এবং সঞ্জিদা আপা এবং ওয়াহিদুল হক ভাই, জহির রায়হান সাহেব প্রথম দিকে ছিলেন, হাসান ইমাম ভাই তো ছিলেনই। এরা এই সংগঠনটা করেছিলেন, এবং এই বিপন্ন শিল্প সাহিত্য কর্মীদেরকে সহায়তা করবার জন্য একটা সহায়ক সমিতি হয়েছিল, বাংলাদেশ বুদ্ধিজীবী সহায়ক সমিতি। তারই ব্যানারে আমরা যে সমস্ত কথা বললে তোমরা, রূপান্তরের গান থেকে শুরু করে বিখ্যাত একটা অনুষ্ঠান আমরা করেছিলাম রবীন্দ্র সদনে, সেটা মূল উদ্যোগ নিয়েছিলেন দীপেন দা এবং সঞ্জিদা আপা, এবং সেটা এতটা সফল অনুষ্ঠান হয়েছিল। তার কারণ হচ্ছে যে তখন এমন একটা অবস্থা, পাকিস্তান দুর্বৃত্তরা সারা পৃথিবীকে বিভ্রান্ত করে দিচ্ছে যে এটা আমাদের আভ্যন্তরীণ বিষয়। এইটাকে রিফিউজ করবার জন্য আমাদের এই মিউজিক স্কোয়াডটা খুব উল্লেখযোগ্য ভূমিকা পালন করে, কারণ ওই অনুষ্ঠানে পশ্চিমবঙ্গের মেধাবী এবং গুণী সমস্ত শিল্পীরা তো ছিলেন, এবং আমরাও ছিলাম। তাতে হলো কি,
সাংবাদিক বিভিন্ন দেশের এবং ভারতের বিভিন্ন অঞ্চলের সাংবাদিকরা এসে জানলো যে না, সত্যি সত্যি এখানে একটা জনযুদ্ধ হচ্ছে। এইটার ব্যাপারে পঙ্কজদার একক ভূমিকা ছিল আমার মনে আছে, এবং পরবর্তীতে তিনি প্রায় যারা সবাই তো নিতে পারেননি, কিন্তু যারা যারা ভালো গান গাইতে পারতেন তাদের প্রত্যেককে আকাশবাণী কলকাতাতে গান করিয়ে নেওয়ার জন্য উদ্যোগটা পঙ্কজদা নিয়েছিলেন দুটো কারণে। একটা কারণ হলো যে ভারতবর্ষের এবং পশ্চিমবঙ্গের শ্রোতাদেরকে জানিয়ে দেওয়া যে এই যে যারা গান গাইছে তারা এদেশের নাগরিক নয়, তারা বিতাড়িত, তাদের জীবন বিপন্ন, অতএব তাদের গান শুনুন। এক। দ্বিতীয়, কিছু আর্থিক সহায়তা করা, সেটা একটা বিরাট কাজ ছিল। কারণ তখন সত্যি সত্যি আমাদের থাকার জায়গা নেই, আমাদের প্রত্যেকের গায়ে পাচড়া হয়ে গেছে, এবং একটা বিখ্যাত অসুখ হয়েছিল, প্রত্যেকের মানুষের চোখ লাল হয়ে গিয়ে একটা ব্যাকটেরিয়া এসেছিল যার নামই হয়ে গেল জয় বাংলা। হ্যাঁ, এটা খুব উল্লেখযোগ্য ঘটনা ছিল, এবং সেখানেও তিনি ডক্টর গনির কাছে নিয়ে গেছিলেন আমার চিকিৎসা করবার জন্য পঙ্কজদা। ফলে এই বন্ধুত্ব তো শুধু একতরফা হয় না, এবং বন্ধুত্ব অনেকখানি কিন্তু আদান প্রদানের কারণে দৃঢ়তা পায়, এবং সেই সঙ্গত কারণে পঙ্কজদার সঙ্গে আমাদের পারিবারিক এবং রাষ্ট্রীয় বন্ধুত্ব হয়েছে। এই বন্ধুত্ব চিরকাল থাকবে আমি জানি। আমি একটু মাপ চেয়ে নেব পঙ্কজদা, আমাকে আরেকটা লাইভে যেতে হবে, সেটাও একটা রাষ্ট্রীয় প্রয়োজনেই, তাই আমি একটু উঠে যাব। আপনার একটা গানের মধ্য দিয়ে শেষ করার জন্য অনুরোধ করছি। জানো এই সুযোগ দিবা আমি তা তো জানি না। সেই সময়ের একটা গান গান না হলে কেমন করে হবে? গান না গাইলে তো শান্তি পাওয়া যায় না, বুঝো না? আমি একটা গান করছি, স্বাধীন বাংলা বেতার কেন্দ্রে একটা গান আমরা করেছিলাম ওই যে। হ্যাঁ বলো রফিক, তোমার গানের আগে একটা কথা বলি। বলো। তোমার দাদার কথা বললে, হ্যাঁ, সরোয়ারের কথা। সরোয়ার যে আমার কি উপকার করেছিল। হ্যাঁ, আমি সেটাই তো বললাম তোমাকে। সরোয়ার আমাকে শুধুমাত্র চাঁপাইনবাবগঞ্জ নয়, আমার বাবার যে জায়গা পাবনা জেলার সাতবেড়িয়া গ্রামে, সেখানেও নিয়ে গেছিল, এবং নিজে ড্রাইভ করে নিয়ে গেছিল। হ্যাঁ, আমাকে যখন সাংবাদিকরা দেখা করতে চেয়েছিল, আমি তো জানতাম না, তারা জেনে ফেলেছে যে আমি এসেছি। তারা তখন আমি টেলিভিশনের কারণে সবার কাছে খুব পরিচিত। প্রেস ক্লাব বললো নাকি আমাকে নিয়ে মিটিং করবে। সরোয়ার আমাকে এত ভালোবাসতো, আমাকে বলেনি যে তাহলে আমাদের আড্ডার সময়টা কমে যাবে। তারপর আমি যখন ফিরে গেলাম, তখন দেখলাম চাঁপাইনবাবগঞ্জ থেকে অনেকে আমাকে কাগজ পাঠালো, খবরের কাগজ, তাতে বেরিয়েছে পঙ্কজ সাহেব গোপনে বাংলাদেশ ভ্রমণ করে গেলেন। কথা কেন লিখছি, গোপন কেন? আমি তখন সরোয়ারকে যোগাযোগ করলাম, বললো আমি তো ইচ্ছে করে আপনার কথা বলিনি, ওরা বলেছিল আপনাকে মিট করবে, আপনাকে সম্বর্ধনা দেবে। আমি বলছিলাম না, ওনার সময় নেই, তাহলে আমি তো আপনাকে কম সময় পেতাম। এত ভালোবাসতো সরোয়ার আমাকে, পৃথিবীতে নেই। কথা ভেবে ওখানে নয়, সরোয়ার আমাকে নিয়ে গিয়েছিল পাবনার সরোয়ার তোমার সাতবেড়িয়া, এবং সেটা খুব দুর্গম জায়গা। বাবার বন্ধুদেরকে পেয়েছিলাম, বাবার আত্মীয় স্বজনকে পেয়েছিলাম, এবং যেখানে আমাদের বাড়ি ছিল পদ্মার গর্ভে চলে গেছে, সেটা আমাকে দেখালো গিয়ে তারা। এই কোনোদিনই একটা সুযোগ হবে, তোমার দাদা না হলে আমি পেতাম না, জানো। এবং তোমার বৌদিকেও আমার বারবার মনে পড়ছে, তারা আমাকে কত আতিথেয়তা দিয়েছিলেন, এবং ভালোবেসে আমাকে আটকে রেখেছিলেন বলে ওরা আমাকে ভুল বুঝেছিল, তাতে আমার দুঃখ নেই। রহস্যময় ভাবে আমি ঘুরে গেছি বাংলাদেশ, তা বলুক, কিন্তু আসলে তার ভালোবাসাটা আমি টের পেয়েছিলাম, সে কথা আজকে তোমাকে আমি বলি। তো দাদা আমি একটু চলে যাব, আমার একটা প্রোগ্রাম একটু গান করি। আমি তাহলে সরোয়ার ভাইয়ের কথা যেহেতু উঠলো, আমি স্বাধীন বাংলা বেতার কেন্দ্রে 6টা গান প্রযোজনা করেছিলাম। তার মধ্যে 3টে গান ছিল সরোয়ার ভাইয়ের লেখা। একটা গান ছিল যৌথভাবে, আবুহেনা মোস্তফা কামাল সাহেব লিখেছিলেন, এবং আবুহেনা মোস্তফা কামাল সাহেব এবং সরোয়ার ভাই সুর করেছিলেন একসঙ্গে মিলিয়ে, এবং হেনরি গিলবার্ট হেল্প করেছিলেন। সেটা স্বাধীনতার একটু আগে, যখন অসহযোগ আন্দোলন চলছে। তো এইটা আমাদের শাহিন এককভাবে রেকর্ড করেছে। তো ওখানে একটা ভুল তথ্য গিয়েছিল, পরে আবার শাহিন ঠিক করে দিয়েছে। শাহিনকে অনেক ধন্যবাদ। আমার এই গানটা গিয়েছিল, আমার কাছ থেকে শাহিন গানটা শিখেছিল, এটা আমি প্রযোজনা করেছিলাম স্বাধীন বাংলা বেতার কেন্দ্রে। গানটা এরকম, খুব চমৎকার কথা, খুব চমৎকার কাব্য, আবুহেনা মোস্তফা কামাল সাহেবের, কবি আবুহেনা মোস্তফা কামাল। এরকম শাহিন, একটু আমি চড়াতে গাইবো, তো তুমি তাও পারলে আমার সঙ্গে যোগ দিও। যাই যদি যাক প্রাণ, তবু দেব না গোলার ধান। যাই যদি যাক প্রাণ, তবু দেব না গোলার ধান। দেব না আমার মাঠের সবুজ আর
খামারে সাজানো স্বপ্নের সম্ভার, দেব না আমার মাঠের সবুজার। খামারে সাজানো স্বপ্নের সম্ভার, আমি দেব না অবুজ সবুজ সোনালী রূপালী ফুল বাগান, আমি দেব না অবুজ সবুজ সোনালী রূপালী ফুল বাগান। যাই যদি যাক প্রাণ, তবু দেব না দেব না দেব না গোলার ধান। যাই যদি যাক প্রাণ প্রাণ, তবু দেব না দেব না গোলার ধান। আমরা খুব স্টেজে শাহিন, কল্যাণীদি এবং প্রবাল, সরোয়ার ভাই এবং ডালিয়া সবাই মিলে স্টেজে খুব গাইতাম এই গানটা। এটা আবার আমি স্বাধীন বাংলা বেতার কেন্দ্রে প্রযোজনা করেছিলাম। তো আমি শাহিন, তারপরে বুলবুল আর আমাদের ডালিয়া এবং বেনু সবার কাছে কে আছে? মাহমুদুর রহমান বেনু আছে। ও তাই, বেনু ভাই আছে নাকি? ও বেনু ভাই একটু দেখা যাবে বেনু ভাইকে, অনেকদিন দেখি না। হাই হাই বেনু ভাই, শাহিনাপা তো বললেনই যে আমরা প্রথম এই মুক্তি সংগ্রামী শিল্পী সংস্থার সবাই একসঙ্গে হয়েছি। আচ্ছা, বেনু ভাইকে একটু দেখাও তো বিধান, বেনু ভাইকে একটু কাজ করো। আপনি একটু কথা বললেই দেখা যাবে আপনাকে। বেনু ভাই যদি একটু বেনু ভাই দেখা যাবে। মানে আমার মানে এখন তো যেটা বললাম, হাই বেনু ভাই, কতদিন পর আপনাকে দেখছি। অনেক ভাই ছিলেন আমাদের মেন্টর। আচ্ছা, ঘটনাক্রমে আর কি আমি প্রবাসে থেকে গেলাম বলে দেখা হয় নাই আর কি, না হয়। বেনু ভাইয়ের কাছে আমি কৃতজ্ঞ আরেকটা জায়গায়। যখন আমার ভাইয়ের রক্তের রাঙানো 21শে ফেব্রুয়ারি গানটা রিহার্সাল করছি, তো আমরা যেহেতু মফস্বলের মানুষ, রাজশাহীর মানুষ, এই গানটার পূর্ণাঙ্গ গানটা আমি জানতাম না। তারপর বেনু ভাই বলে, জানো না চমৎকার একটা জায়গা আছে, জাগো নাগিনীরা জাগো 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 কালে বসি। এটা আমাকে প্রথম আমাকে এবং সরোয়ার ভাইকে শিখিয়েছিলেন, এটা আমি কিন্তু কখনো ভুলি না। ধন্যবাদ বেনু ভাই, আপনাকে অনেকদিন পর দেখলাম, ভালো থাকেন। আমি চলে যাবো। পঙ্কজদা, আপনার দীর্ঘ নিরোগ জীবন কামনা করছি। আচ্ছা আচ্ছা, তো তুমি আর একটু থাকো, আমি তোমার অনুরোধ করছি। আচ্ছা আচ্ছা, মাহমুদুর রহমান বেনুকে নিয়ে কথা হচ্ছিল। আসলে 25শে মার্চ পাকিস্তান সেনাবাহিনী বাংলাদেশে গণহত্যা শুরু করার পর বিশ্বের মুক্তিকামী জনগণের যুদ্ধ জয়ের অবশ্যম্ভাবী হাতিয়ার হিসেবে কিন্তু স্বাধীন বাংলা বেতার কেন্দ্র প্রথম প্রতিষ্ঠিত হয়েছিল, আমরা জানি 26শে মার্চ চট্টগ্রাম বেতার কেন্দ্রে। পরে কালুরঘাট বেতার প্রক্ষেপণ কেন্দ্রে বেতার কেন্দ্রের কার্যক্রম শুরু হয়। পাকিস্তানি হামলার আগ পর্যন্ত এই বেতার কালুরঘাটেই ছিল। পরে বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমেদের অনুরোধে ভারত সরকার 50 কিলোওয়াটের একটা শক্তি সম্পন্ন মধ্যম তরঙ্গের একটি ট্রান্সমিটার ব্যবস্থা করেছিল। তাই নিয়ে 25শে মে বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের জন্মদিনে কলকাতার বালিগঞ্জ সার্কুলার রোডের একটি বাড়িতে স্বাধীন বাংলা বেতার কেন্দ্র স্থাপিত হয়। আর এর মধ্য দিয়েই প্রথম সরকার পরিচালিত প্রচার কেন্দ্র চালু হয়েছিল। শুনছিলাম ডালিয়া নওশিনের স্মৃতি কথা। এবারে আলোচনা আসলো মাহমুদুর রহমান বেনুর। একটু যোগ করতে হবে তোমাকে। হ্যাঁ, নিশ্চয়ই। বালিগঞ্জ সার্কুলার রোড থেকে পরে স্থায়ীভাবে উঠে এসেছিল শেক্সপিয়ার সরণি বা থিয়েটার রোডে, এবং সেটাকেই বলা হতো মুজিবনগর। সেখানেই তাজউদ্দিন সাহেব থাকতেন এবং সেই বাড়িতে শ্রী অরবিন্দ জন্মগ্রহণ করেছিলেন। এখন সেটা শ্রী অরবিন্দ ভবন নামে পরিচিত। এবং আমাদের আকাশবাণী ভবনে যখন আমি, যেটা রফিক বলছিল, যে আসলে আমি প্রস্তাব দিয়েছিলাম যে এই শিল্পীদের অতিথি শিল্পী করে নেওয়া হোক, তাহলে তাদের আর্থিক সমস্যার সমাধান হয়। তখন আমাদের স্টেশন ডিরেক্টর ছিলেন দিলীপ কুমার সেনগুপ্ত, এবং মিউজিকে ছিলেন দাদা বিমান ঘোষ। বিমল ভূষণ একজন ছিলেন, তিনি প্রডিউসার ছিলেন। তা আমাকে দিলীপ বাবু বললেন, তুমি ওদের নিয়ে এসো আর্টিস্টদের। আমি একদিন তোমাদের সবাইকে নিয়ে গেলাম এবং তুমি একটা প্রপোজাল দাও। তো আমি তখন প্রপোজাল দিলাম যে এদেরকে যদি আর্টিস্ট করে নেওয়া যায়। তখন তিনি সেটা সরকারিভাবে দিল্লিতে পাঠালেন যে এদেরকে গেস্ট আর্টিস্ট করে নেওয়া যাক, তাদেরকে যাতে আমরা ফিস দিতে পারি। অতিথি শিল্পী, মনে আছে, অতিথি শিল্পী। এবং এটা আমি মনে করি আমার তোমাদের জন্য সবচেয়ে বড় কাজ আমি করতে পেরেছিলাম। আমি অতিথি শিল্পী তোমাদের করতে পেরেছিলাম, যে জন্য তোমাদের আর্থিক সমস্যার অনেকটা সমাধান হয়ে গিয়েছিল, অনেকখানি সমাধান হয়েছিল। এবং তোমরা আমাদের যেখানে প্রত্যেকদিন সন্ধ্যেবেলায় আসতে, বেনুর তো খুব মনে থাকার কথা, বেনু, শাহিন, তারপরে ফ্লোরা, ওয়াহিদুল ভাই, সবাই সন্ধ্যেবেলা আসতো আমাদের শরৎ ব্যানার্জি রোডে।
আমাদের সংস্থায়। তার নাম ছিল তখন আবহমান, পরে নাম হয়েছিল ইনস্টিটিউট অফ অডিও ভিজুয়াল কালচার। এবং সেখানে অনেকের অনেক সমস্যার সমাধান হতো। আমার এক বন্ধু ছিল বিদ্যুৎ, তার কথা হয়তো তোমার মনে আছে। সে সাংঘাতিক ভালো ছেলে, সে সবাইকে হ্যাঁ। খুব সাহায্য করতো। বিদ্যুৎ বিদ্যুৎ তখন কার বাড়ি দরকার, কার একটা গানের টিউশনি দরকার, কার একটা পেইং গেস্ট করে দেওয়া দরকার, এগুলো সব সমাধান করে দিত বিদ্যুৎ আমাদের। এবং সেগুলো হতো ওই শরৎ ব্যানার্জি রোড বসে আমরা আলোচনা করতাম। এবং সেই সব দিনগুলো এখন ভাবলে এত অবাক লাগে যে কিভাবে আমরা সবাই এক হয়ে গিয়েছিলাম। তখন আমরা যে দুটো দেশ একবারে মনে হতো না, মনে হতো যেন আমরা একই দেশের মানুষ। এবং সেই ভালোবাসার মধ্যে আমরা সবাই জড়িয়ে পড়েছিলাম। এবং সবচেয়ে বড় কথা তুমি যেটা বললে যে বাংলাদেশের শিল্পীরা যে তখন যে অতিথি শিল্পী হয়েছিল, তার আগেও কিন্তু তোমাদের গান প্রচারিত হয়েছিল। তোমাদের গান আমি যখন প্রথম লেনিন সরণিতে গিয়ে রেকর্ডিং করি, তখন তোমরা আমাকে বলেছিলে যে আপনি গান রেকর্ডিং করছেন, আমরা করুন, কিন্তু আমরা রবীন্দ্র সদনে একটা প্রোগ্রাম করব, তার আগে আপনি প্রচার করবেন না। আমি বললাম ঠিক আছে, আমি কথা দিচ্ছি। দীপেন্দা আমাকে খবর পাঠান, পঙ্কজ একটা খবর দিচ্ছি, তুমি এরকম আমার এখানে যদি আসো অবাক হয়ে যাবে, সব শিল্পীরা কিনা এসে রিহার্সাল দিচ্ছে, তুমি চলে এসো। দীপেন্দাকে আমি কৃতজ্ঞতা জানাচ্ছি আজকে। আমি সঙ্গে সঙ্গে নিয়ে ওখানে ছুটে যাই তোমাদের ওখানে। তো তোমরা বলেছিলে যে আমাদের গান কিন্তু আগে প্রচার করবেন না। আমি তখন তোমাদের গান আগে প্রচার করিনি, তোমাদের অনুষ্ঠানের জন্য অপেক্ষা করেছিলাম। অনুষ্ঠানটি হয়েছিল, সেই অনুষ্ঠানটি খুব সফল অনুষ্ঠান হয়েছিল। আমি সেই অনুষ্ঠানের কভারেজ করে আকাশবাণীতে প্রচার করেছিলাম। এবং সেই অনুষ্ঠানে খুব অসাধারণ সেট বানিয়েছিলেন মুস্তফা মনোয়ার মন্টু ভাই। অসাধারণ অসাধারণ। এটা মুস্তাফা মনোয়ার, সবার অবগতির জন্য বলছি, মুস্তাফা মনোয়ার আজকে আমাদের আয়োজনে কিছু সময়ের জন্য হলেও যুক্ত হবেন আশা রাখছি শেষ দিকে। খুবই আনন্দের খবর, মন্টু ভাই যদি আসেন। মন্টু ভাই সেই সেট তৈরি করেছিলেন এবং আমিও অপটু হাতে তার সঙ্গে যোগ দিয়েছিলাম। সারা রাত ধরে রবীন্দ্র সদনের বারান্দায় যে সেটটা তৈরি হয়েছিল। যে সেটটা কেমন ছিল একবার বলি। যে সেটটা ছিল একটা খুব সবল হাত ছিঁড়ে ফেলছে, আর উপরে স্বাধীনতার লাল সূর্য উঠছে। এটা মুস্তফা মনোয়ার সাহেবের পরিকল্পনা ছিল এবং তিনি নিজে হাতে তৈরি করেছিলেন। তিনি কলকাতা আর্ট কলেজ থেকে কিন্তু পাশ করেছিলেন। আমরা তাকে মন্টু ভাই বলতাম এবং ওই স্মৃতি কখনো ভুলবো না। পরে যখন আমি বাংলাদেশে গেলাম, তখন তিনি বাংলাদেশ স্বাধীন হয়েছে এবং তিনি বাংলাদেশ টেলিভিশনের ডিরেক্টর জেনারেল হয়েছেন। আবার মন্টু ভাইকে আজকে আমরা দেখতে পাই, তাহলে আমাদের খুব ভালো লাগবে। আচ্ছা পঙ্কজদা, আমার একটা কৃতজ্ঞতা প্রকাশ করিনি আরেকটা জায়গায়। আপনি যে আরো একটা আর্থিক সাহায্য করেছিলেন, তখন কলকাতা বিশ্ববিদ্যালয়ে একটা ফান্ড রেজ করা হয়েছিল কবি বুদ্ধদেব বসুর উদ্যোগে এবং বিচারপতি মোর্শেদ সাহেবের উদ্যোগে। যারা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক যারা চলে এসেছিলেন শরণার্থী হয়ে, তাদের আর্থিক সহায়তা করার জন্য। এবং ওখানে সারোয়ার ভাইকে এবং আমাকে আপনি দারভাঙ্গা বিল্ডিং এ নিয়ে গেছিলেন এবং পরিচয় করিয়ে দিয়েছিলেন। আমি ওখানে একটা গানও গেয়েছিলাম। ওখানে ঐতিহাসিকভাবে ইলামিত্র দেবীর সঙ্গে আমাদের দেখা হয় এবং তখন থেকে প্রায় 7 মাস সারোয়ার ভাই একটা ভাতা পেতেন কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে। এটাও বিশাল একটা উপকার ছিল আপনার দ্বারা। অসংখ্য ধন্যবাদ আপনাকে আরেকবার। আমার মনে হয় যে মাহমুদুর রহমান বেনুকে নিয়ে কথা হচ্ছিল, তো বিশিষ্ট সঙ্গীত শিল্পী মাহমুদুর রহমান বেনুর স্মৃতিচারণা এবারে শোনা যাক। আমরা কিন্তু আপনার সেই বিখ্যাত উক্তির কথা এখনো ভুলতে পারিনি। মাহমুদুর রহমান বেনুকে বলছি, মুক্তিযুদ্ধের সময় আপনি ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান বিভাগের প্রভাষক, সেটা আমরা জানি। আপনি একবার বলেছিলেন আপনি যুদ্ধে যাবেন, ঠিক করলেন, কিন্তু কোথায় যাব, কোথায় যুদ্ধ হচ্ছে, কোথায় যুদ্ধ করা শিখবো কিছু তো জানি না। আপনি বলেছিলেন জীবনে কোনোদিন একটা মাছিও তো মারিনি। তো আপনার স্মৃতিচারণে এবারে আমরা একটু শুনতে চাই, মাহমুদুর রহমান বেনু। এইটা অ্যাকচুয়ালি এই যে কত জায়গায় কত দেশ স্বাধীন হয়েছে। বাংলাদেশ স্বাধীনের আগে ভারত স্বাধীন হয়েছে, পাকিস্তান স্বাধীন হয়েছে, কটা লোক মারা গেছে একটু খোঁজ করলে দেখা যাবে যে হাতে গোনা কয়েকজন মানুষ মারা যায়। কিন্তু বাংলাদেশ কোন রকম সম্মুখ সমর ছাড়া পাকিস্তানের সঙ্গে যুদ্ধ হয় নাই। সামনাসামনি যেরকম যুদ্ধ হয় সেরকম কোনো যুদ্ধ হয় নাই। তাতেও আমরা কখনো হিসেব করা হয়নি, জানি না সত্যিকার অর্থে কত লোক মারা গেছে। কিন্তু 30 লক্ষ একটা ব্যবহার করা হয় আর কি। যদি 30 লক্ষ নাও হয়, কেন এত মানুষের জীবন দিতে হলো আর কি, সেইটা বোঝার জন্য এই মুক্তিযুদ্ধের ইতিহাসটা সমগ্র ক্ষেত্রে জানানো দরকার, বা বিশেষ করে নতুন প্রজন্মকে।
যে এমনই একটা দেশ সৃষ্টি হলো পাকিস্তান বলে, যেখানে প্রধান শক্তিটা হলো সামরিক বাহিনী, ওই যে বন্দুকধারী যার হাতে বন্দুক আছে। সেই সামরিক বাহিনীতে ঘটনাটা কিরকম, যে আমরা বাংলাদেশি 60% জন যে দেশে, সেই দেশের 81% মানে 100-তে 81 জন একটা স্টেট থেকে, পাঞ্জাব, ওই পাঞ্জাব থেকে 81 জন, আর বাকি 4টা যে প্রদেশ ছিল, ইস্ট পাকিস্তান একটা, তখন তো বাংলাদেশ ছিল না, ইস্ট পাকিস্তান একটা, ফ্রন্টিয়ার প্রভিন্স, বেলুচিস্তান, সিন্ধ, এই 4টা স্টেট থেকে 19 জন। এই যে বৈষম্য, এবং যার ফলে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যখন এই ইয়াহিয়া খানের দেওয়া নির্বাচনে, ইলেকশনে 67% ভোট পেল, তাকে দেওয়া হলো। ভুট্টোর সেই বিখ্যাত বক্তব্য আর কি, পাঞ্জাব ছাড়া কোনো দেশ, কোনো সরকার পাকিস্তান অ্যাকসেপ্টেবল না, কারণ পাঞ্জাব ইজ দ্য বেস্ট চেইন অফ পাওয়ার। পাঞ্জাব থেকে শক্তি, পাঞ্জাবের হাতে শক্তি, পাঞ্জাব ছাড়া কোনো সরকার গঠন করা সম্ভব না। তাহলে গণতন্ত্রের কি অর্থ? তো যাই হোক আর কি, মানে ব্যাপারটা বোঝার জন্য এটা দরকার আর কি, যে 30 লক্ষ লোক মারা গেল, তার কারণটা হলো ওদের হাতে বন্দুক ছিল এবং নির্বিচারে হত্যা করছিল, কোনো কারণ ছাড়া। ওই একটা ছবি সেদিন গত সপ্তাহে দেখতে গেছিলাম, সংগ্রাম একটা ছবি করেছে, তার মধ্যে কিছু কিছু ঘটনাগুলো আসে আর কি, জাস্ট যেখানেই গেছে আর কি, পাকিস্তান সামরিক বাহিনী যেই গ্রামে গেছে, যেখানে গেছে, লোকগুলোকে একটা করে দাঁড় করালো, তারপর সব শেষ। এদের অপরাধটা কি তাও জানা গেল না। পরে এইগুলো আমরা শুনেছি যে হিন্দু সম্প্রদায় কেউ যদি হয় তাহলে কোনো প্রশ্ন করো না, সঙ্গে সঙ্গে গুলি করবে। আবার যদি মুসলমান হয় তাহলে আওয়ামী লীগ হলে গুলি করবে, আর না হলে কাপড় খুলে দেখবে যে আসলে মুসলমান কিনা। এই ধরনের অকথ্য ঘটনা আর কি। এই সমস্ত বিরুদ্ধে যে মুক্তি পাওয়ার জন্যই এই আমাদের যে জাতীয় কবি, মানে বাংলাদেশের কবি শামসুর রহমান, হ্যাঁ, তার কবিতা আছে একটা আর কি, যে সেও আমার মতো, যে জীবনে আমি কোনোদিন মাছি, এখন আমার মনে হয় যে আমি যুদ্ধ করতে চাই, যুদ্ধ ছাড়া কোনো গতি নাই। কারণ আমরা বাংলাদেশের 60% পাকিস্তানের 60% মানে 100-তে 60 জন বাঙালি ছিল, কিন্তু সামরিক বাহিনীর যে প্রধান শক্তির উৎস, সেই শক্তি, সেই প্রধান শক্তিতে বাঙালি ছিল মাত্র 4 জন কি 4.5 জন, এবং তারাও যা সামান্য কিছু ওই সৈন্য সামন্ত আর কি, সোলজার টোলজার। উপরের দিকে যারা জেনারেল ওয়াসিউদ্দিন কয়েকজন নাম ছিল, বাংলাদেশের জন্ম, কিন্তু এরা বাঙালি ছিলেন না, তারা বাড়িতে উর্দুতে কথা বলতেন বা অন্যরকম, তারা নিজেদেরকে পাকিস্তানি মনে করতো আর কি। যাই হোক আর কি, যে আমি যেটা বলছি আর কি, যে এই যে বৈষম্যটা, এবং ওরা প্রায় একটা এই ধরনের পরিকল্পনা নিয়েছিল, ইয়াহিয়া খান এবং ভুট্টো, যে বাঙালির সংখ্যা কমিয়ে প্রায় সমান সমান করে ফেলো, মেরে এক রাত্রে ঢাকাতে কমপক্ষে 25,000, 20 থেকে 25,000 লোকের মৃতদেহ রাস্তায়, এরকম চিটংয়ে মারা গেছে, খুলনা মারা গেছে, বড় বড় শহরগুলো সবগুলোতে, যেখানে শুধুমাত্র শিক্ষা দেওয়া যে বন্দুকের শক্তি কি আর কি, তার বিরুদ্ধে দাঁড়ানো কোন রকম প্রশিক্ষণ ছাড়া। যে ওই যেটা বললাম, যে আমরা সামরিক বাহিনীতে, আপনারা যদি কোনো বাঙালি ইয়েকে দেখেন, দেখবেন যে বাঙালি সবার আগে বলে যে খবরদার সামরিক বাহিনীর ধারে কাছে না, সৈন্য, মিলিটারি না, পুলিশ না, আনসার না, একদম সবকিছু বাদ। সবচেয়ে ভালো চাকরি হলো ইউনিভার্সিটি, যদি কোথাও যাইতে পারো বা কিছু,
বা এই ধরনের আর কি সিভিল জগতের সাথে আমাদের আকর্ষণ ছিল আর কি। এবং এটা যে একটা ভুল, এটা যে আমাদের প্রথম থেকে বোঝা উচিত ছিল যে কেন এটা, এবং ওই কারণে আমাদের যে এরকম বিশাল মূল্য দিতে হলো আর কি, সেইটা আর কি। যাই হোক, তো মুক্তি বাহিনীর তো সৃষ্টি হলো, আস্তে আস্তে সব ট্রেনিং প্রশিক্ষণ হলো, হলো তারপর ইতিহাস আপনারা মোটামুটি জানেন। তো অনেকগুলো দিক ছিল। একটাই যে এর একটু আগে যে কথা হলো স্বাধীন বাংলা বেতার কেন্দ্র, ওই স্বাধীন বাংলা বেতার কেন্দ্র থেকে যে খবর শোনা, সমস্ত বাংলাদেশ প্রত্যেক ঘরে ঘরে বসে থাকতো রাত কখন ওই স্বাধীন একটু একটু বেতারে খবর আসবে যে বাংলাদেশে কি অবস্থা, যুদ্ধের কি অবস্থা ইত্যাদি। তারপরে এখানে তোমাকে একটা কথা মনে করে দিবেন ভাই, এই সমস্ত স্বাধীন বাংলা বেতার কেন্দ্র যখন তোমরা বললে বালিগঞ্জ সার্কুলার রোডে তৈরি হলো, তখন তার অনেক আগে থেকেই কিন্তু আমরা আকাশবাণীতে গোপনে বাংলাদেশ বেতারের জন্য রেকর্ডিং করে দিতাম। আমাদের 6 নম্বর স্টুডিও ছিল, সেখানে আমি নিজে কতদিন চরমপত্র রেকর্ডিং করেছি। চরমপত্র খুব জনপ্রিয় অনুষ্ঠান ছিল। যাই হোক, ডিফারেন্সটা এরকম। হ্যাঁ, তোমার স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের জন্ম কিন্তু আকাশবাণীর মধ্যে। আমরা গোপনে ওই কাজটা করেছিলাম, বাংলাদেশ বেতারের জন্য আমরা রেকর্ডিং করে পাঠিয়ে দিতাম। না, কিন্তু এখানে তো একটা বিষয় বোধহয় একটু জানতে চাই আপনার কাছ থেকে, সেটা হলো আপনি তো মুক্তি সংগ্রামী শিল্পী সংস্থারও সাধারণ সম্পাদক ছিলেন, এবং মুক্তি সংগ্রামী শিল্পী সংস্থাকে তখন তো দুটি ভাগে ভাগ করা হয়েছিল। একদল স্বাধীন বাংলা বেতার কেন্দ্রে গান করতো, অন্য দল সারা পশ্চিমবঙ্গে যতগুলো শরণার্থী শিবির ছিল সবখানে গিয়ে তাদের অফিশিয়ালি আর কি ওরকম ভাগ টাগ করে ওইভাবে করা হয়নি আর কি। যে ভাগ কিছু হয়েছে আর কি, অনেক সময় আমি একটা গ্রুপ নিয়ে গেছি, শাহিনার একটা গ্রুপ নিয়ে অন্য জায়গায় গেছে, এরকম হয়েছে। অথবা একসঙ্গে দুটো প্রোগ্রাম, দীপেন্দা ভুল করে একই সঙ্গে দুটো প্রোগ্রাম, বড় প্রোগ্রাম নিয়ে নিয়েছেন। একটাতে শাহিন নেতৃত্ব দিচ্ছে, একটাতে আমি নেতৃত্ব দিচ্ছি। আমি তো কলমদের গান করছি, শাহিন যে গান করছে রবীন্দ্র সদনে, এরকম ঘটনাও ঘটেছে আর কি। কিন্তু মূলত আমরা অফিসিয়ালি ভাগ হইনি। আমরা আমাদের মুক্তি সংগ্রামী শিল্পী সংস্থাতে যে এটা ডালিয়া, শাহিন, তারপরে নায়লা, লুবনা, এরা সবাই জুড়ে ছিল আমার সঙ্গে। শারমিন, ওই তারেক ভাই, জিয়াউদ্দিন তারেক আলী তো ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট পার্সন ছিল। একটু আগে যে ওই কথা বলছিল না যে রূপান্তরের গানকেই মুক্তির গানের ট্রান্সফার, ওইটি কথাটা সত্য নয়। রূপান্তর একটা রচিত হয়েছিল, জহির ভাইয়ের ছোট ভাই শাহরিয়ার লিখেছিল একটা বাংলাদেশের সংগ্রামের ইতিহাস, যুদ্ধের ইতিহাস। ওইটা একটা ধারা বর্ণনা, গান এবং বক্তব্য, কথা সহ আর কি। কবিতা কেন ন্যারেশন তো রূপান্তরের গানের ন্যারেশনে তো হাসান ভাই করতেন না? ন্যারেশনে হাসান ভাই ছিলেন, আলী জাকের, সেও ছিল। মূলত হাসান ভাই ছিলেন। মুস্তফা মনোয়ার অনেক অনেক ইয়ে করেছেন। স্বপন চৌধুরী আমাদের বন্ধু স্বপন, ওর প্রচুর ছবি। আমি একবার ওর সাথে কথা হয়েছিল যে আমি ওই 71-এর ছবিগুলো নিয়ে ওর একটা এক্সিবিশন করতে চাই। সেইবারে আবার আমার ওই পরিকল্পনাটা প্রাইম মিনিস্টার, প্রধানমন্ত্রী নিয়ে নেন, বলে যে না, উনি এই 50 বছরের পূর্তি উপলক্ষে উনি একটা বিরাট বড় করে টেলিভিশন করতে। হয়েছে কিনা জানি না আমি। যাই হোক, এবার যে আমি আবার ওকে জোগাড় করে, ওই সময় যে ছবিটা, আমরা যে গান গাইতে যেতাম আর কি বিভিন্ন জায়গায়, সেই সময় ও বসে বসে দেখতাম যে খালি ছবি আঁকছে বিভিন্ন আর কি। যাই হোক, ওগুলো এগুলো একটা দিক। আর একটা ওই যে পঙ্কজকে দেখে যেটা মনে পড়লো, পঙ্কজ টেলিফোন পেয়ে আমি এত আনন্দিত হয়েছি যে চিন্তা করা যায় না। যে ওই আর একটা দিক ছিল যেখানে আমি ওয়াহিদ ভাই, তারপর আমাদের শাহিনও ছিল, বেশ কয়েকটা গেট টুগেদারে আলাপ এবং এই যে স্বাধীনতা যুদ্ধের ইতিহাস নিয়ে আলোচনা করা, কিভাবে এগোচ্ছে, কি হচ্ছে, কোন দিকে কি হচ্ছে না হচ্ছে, এই সমস্ত ব্যাপার। ওর ওখানে ওর একটা জায়গা ছিল না, জায়গাটার নাম ভুলে গেছি, আমাদের ওই 143 কোন জায়গাটা, 19 নম্বর শরৎ ব্যানার্জি রোড। ওখানে বসে আমরা
দেশপ্রিয় পার্কের কাছে। হ্যাঁ, তখন আমাদের জীবনটাকে কেন্দ্রে ছিল মুক্তিযুদ্ধ আর কি। এবং এভাবে মুক্তিযুদ্ধ, আমি যেটা বললাম যে মুক্তিযুদ্ধ ঠিক সম্মুখ যুদ্ধ শুনলে মনে হয় যে গুলি বন্দুক গুলি তা নয়। আমাদের মুক্তিযুদ্ধ ছিল গণযুদ্ধ। যে যেখান থেকে পেরেছে, যেভাবে পেরেছে, গান গেয়ে যুদ্ধ করা, কবিতা দিয়ে যুদ্ধ করা, তারপরে মিটিং করে যুদ্ধ করা, যে যেখানে নাটকের মধ্যেও আমরা আমাদের সুবিধা মতো যুদ্ধ করেছি। এই সব মিলিয়ে সেইটুকু আমি বলি গণযুদ্ধ আর কি। এবং মাঝখান দিয়ে ওই বেরিয়ে আসছিল যে আমাদের একটা মুক্তি বাহিনী বা সৈন্য বাহিনী গঠন করতে হবে, কারণ আমরা যেহেতু কোনোদিন যুদ্ধের কথা ভাবিনি, ভুল করে, কারণ এই ধরনের ঘটনা যে ঘটতে পারে কোনোদিন পাকিস্তান ইয়েতে, এটা আমাদের স্বপ্নে ছিল না। কিন্তু ওইটা ঘটে বিকজ ওরা জানে যে রিটেলিয়েশন হবে না। ওই ঢাকাতে যেভাবে নির্বিচারে গণহত্যা, জেনোসাইড, যেটা জহির ভাই বলেছেন, আরো অনেকে বলেছে, সেই জেনোসাইডটা সম্ভব হলো only because they didn't think there will be any retaliation. কোন রকম প্রতিবাদ হবে না। পুলিশ, জাস্ট হ্যান্ডফুল অফ পুলিশ, কিছু পিআর আর কিছু ওই ধরনের আর কি সেন্ট্রাল ফোর্স ও হোয়াটএভার, তাদেরকে মানে নীরব করতে ওদের 1 ঘন্টা সময়ও লাগেনি। সারাটা রাত, 2 দিন ধরে, 25 তারিখ রাত, 26 তারিখ সারা দিন, 27 তারিখ বোধহয় সকাল 5টার দিকে ওরা কারফিউ বন্ধ করলো। এই যে একটা অ্যাটেম্পট আর কি, এই যে প্রচেষ্টাটা কেন করলো ওরা, তার কারণটাই হলো যে জানে যে এরা তো বন্দুক দেখেও নাই অনেকে চোখে। আমি তো জীবনে কোনো বন্দুক কোনোদিন হাতে নেইনি। অনেকে শিকারে পাখি টিয়াকি শিকার করতো, ছোটলু পাখি শিকার টিকার করতো, আমার কাজিন আলী জাকের। কিন্তু এছাড়া বন্দুকের ব্যবহার, একটা মানুষকে বন্দুক দিয়ে গুলি করে মেরে ফেলা, এইগুলোর চিন্তা ভাবনা কারো মাথায় ছিল না। সবাই কম বেশি, আমাদের শাহিন মনে আছে কিনা জানি না, আমরা বাসে করে যখন যাচ্ছিলাম ওই আগরতলা সোনামুড়া বলে একটা জায়গা, ওখানে গেলাম, ওকে বাসে থামিয়ে ওই আর্মির এক লোক এসে ওর ঘুমটা টুমটা, এটা বলি আমি সবাইকে, কি হতে পারত, অত্যন্ত ভাগ্যবতী যে কিছু হয়নি। কিন্তু আমি তো একেবারে অস্থির, কি করে ওকে ঠেকাবো, যে তখনই যদি ও ঠিক আছে সেই আর্মির সদস্য আর কি, সে সৈন্য যদি ডিসাইড করতো যে শাহিনকে তুলে নিয়ে যাবে, মুশকিল হতো আর কি। তো যাই হোক আর কি, এই ধরনের ঘটনা অজস্র। এবং ওই সংগ্রাম ছবিটা দেখলাম সেদিন, একটু লম্বা হয়েছে আমার কাছে, লম্বা মনে হয়েছে আমার কাছে আর কি, কিন্তু ঘটনাগুলো যা দেখি যে একদম একেবারে সঠিকভাবে। যাই হোক, এটা হলো যে গণযুদ্ধে যে মূল্যটা দিতে হলো আমাদের, যদি আমাদের বাংলাদেশের ওই প্রচলনটা না থাকতো যে সামরিক বাহিনীতে কখনো যেও না, সৈন্যর যুদ্ধ আমাদের জীবনে, আমরা গান শিখবো, আমরা ভালোবাসতে জানি, আমরা কবিতা পড়তে জানি, আমরা আরে যে পাশাপাশি যে আবার যুদ্ধ জানতে হয়, এটা হলে আমাদের এইরকম অন্তত 20 জন কিংবা 25 জন যদি সামরিক বাহিনীতে থাকতো, তাহলে এই ধরনের একটা মূল্য আমাদের দিতে হতো না আর কি। যাই হোক, যেটা বলছিলাম আর কি, গণযুদ্ধের একটা অংশ হলো এই মুক্তি সংগ্রামে শিল্পী সংস্থার কার্যকলাপ, যেখানে এরা সবাই, শাহিন, বুলবুল, মহানবীশ, রফিকুল আলম ভাই, তারপরে ওই আরেকটা কি ডালিয়া, লুবনা, এরা সবাই ওর সঙ্গে জড়িত ছিল। শারমিন মুর্শিদ ছিল, যে যেভাবে পেরেছে আর কি। বিশেষ করে ওয়াহিদুল হক সাহেব এবং রবীন্দ্রনাথের যত দেশের গান শেখানো, সব ওয়াহিদের শেখানো। হ্যাঁ, ওইটা ভীষণ ভাবে কার্য করে হয়েছে আর কি। তবে ওই যে ডালিয়া যেটা বলল, জনতার সংগ্রাম চলবেই, ফুল খেলবার দিন নয় অদ্য, হ্যাঁ, এরকম অনেক গান আছে ভাই আগে শিখিয়েছিলেন, সেগুলো আমরা ওখানে কাজে লাগিয়েছি।
আর সর্বশেষ হলে কি ওর নাম, ওই ছেলেটি মোশাদ আলী, যার কথা শাহিন একটু আগে বল, মোশাদ আলীর একটা অপূর্ব একটা সৃজনশীল মন ছিল আর কি। একটা ক্যাম্প থেকে আর একটা ক্যাম্পে যেতে যেতে গান লিখে ফেলতো, এবং গানগুলো এমনই গান যেটা সব আর কি ওই ক্যাম্পের মানুষের চিন্তাধারা, ভালোবাসা, ওগুলোর প্রকাশ। তারা এই ধরনের রবীন্দ্রনাথের দেশে দেশে ভ্রমি তবু দুঃখ গান গাহিয়ে নগরে প্রান্তরে বনে বনে, এই ধরনের ভাষাই ওদের সঙ্গে পরিচিত না, যার ফলে যে ভাষাটা ওরা বুঝতে পারে। পাক পশুদের মারতে হবে চলো রে নাও ধাই, পাক পশুদের মারতে হবে চলো রে নাও ধাইয়া, নৌকায় এবার চলে মোদের যুদ্ধের সামান লইয়া, নৌকায় এবার চলে মোদের যুদ্ধের সামান। এই যে কথাগুলো বা এমন ভাবে বলা, রচনাও যেমন আমাদেরকে ওই ট্রেনিং দিচ্ছে, গানগুলো শিখিয়েছে ওই, এবং আমরাও গাইতাম ওইভাবে, এবং প্রচন্ড ভাবে আঘাত করতে মানুষের মনে। এবং যারা আমাদের এই গানগুলো ওখানে শিখেছে, ইয়াং বাচ্চা ছেলেরা, আমার চোখ দেখে মনে হচ্ছে যে গানে আমার অনুষ্ঠান শেষ হতে ধরে যুদ্ধ চলে যাবে। অনুপ্রেরণা বলতে যা বোঝা যায় কি, আমাদের সাধ্য অনুযায়ী আমরা ওটা করেছিলাম। আমি কিছু সময় কাটিয়েছিলাম যুদ্ধ নিজে শেখার জন্য, কিন্তু কোনো কারণে চলে এসে, কোনো কারণে মানে কি, আমার এক ভাইয়ের ছেলে, সেই ছেলেটি একটু বেশি উত্তেজিত সবসময় থাকতো, সে যাই সামান্য শিখেছিল ওই নিয়ে যুদ্ধ করতে চলে গেছে আর কি ফ্রন্টে। কাজী মোহাম্মদ ইকবাল, আপনি কি কাজী মোহাম্মদ ইকবালের কথা বলছেন? হ্যাঁ হ্যাঁ, ওই ওর নামটা কি, কাজী মোহাম্মদ ইকবাল। হ্যাঁ, কাজী মোহাম্মদ ইকবাল আমার বড় ভাই, আমার এক ফার্স্ট কাজিন আর কি, তার ছেলে। ও ধরা পড়ে যাওয়াতে আমি মনে, ওর বাবা, আমি যখন যাই আমার বাবার আমার হাত ধরে বলেছিলেন আর কি, তুই বাবা, আমি ওকে দিচ্ছি বিকজ সে তোর আন্ডারে যাবে, তুই তার খেয়াল রাখবি। এই প্রসঙ্গে যদি আপনি একটু বলেন যে 23শে মার্চ 71-এ তো আপনারা জাতীয় শহীদ মিনারে একটা ছবিও তুলেছিলেন, যে ছবি বলছি যে জাতীয় পতাকা উড়িয়েছিলেন, তো সেখানে শাহিন সামাদ ছিলেন, আপনি ছিলেন, কাজী মোহাম্মদ ইকবাল ছিলেন, সেটা তো একটা বিখ্যাত ছবি। না, ওটা হলো আমাদের ওটা কাজী মোহাম্মদ ইকবাল না, ওটা হলো ইকবাল সাকি, মনে আছে? হ্যাঁ, ওইটার ব্যাপারটা আছে, আমি ওটাতে আসছি একটু 2 মিনিট আগে। কাজী মোহাম্মদ আলী ইকবাল ব্যাপারটা হলো যে ও ধরা পড়ে, আমি আমার ক্যাপ্টেন, তো আমি যে ক্যাম্পে ছিলাম, আমি প্রশিক্ষণ নিচ্ছিলাম, আই ওয়াজ নিয়ারলি দেয়ার, যুদ্ধে যাওয়ার সময় হয়ে আসছিল আমার, কিন্তু আমি একবার নিশ্চিত যে আমি যুদ্ধে গেলে আই উড হ্যাভ বিন ডেড। ওই সময় আর কি, আই ওয়াজ টু ওল্ড, টু ইমোশনাল টু রিয়েলি, কারণ কোনো মানুষকে গুলি করছে এটি চিন্তা করতে পারিনি, আমি চিন্তা করতে গেলে আমার শরীর কেঁপে উঠছে। তো যাই হোক, তো সেই ইকবালকে ধরে দিতে আমি যখন ক্যাপ্টেনের কাছে, ক্যাপ্টেন বললো যে তুমি কি মনে করো যে পুরো জিনিসটা খেলা? তা আমি বললাম যে না না, ঠিক খেলা না, আমি বলছি আমাকে যেতে হবে, ওর বাপকে বললে বাপ হয়তো ওর ছেলেকে বাঁচাতে পারবে, আমি কথা দিয়ে এসেছিলাম যে আর লুক আফটার হিম। সে কোনো মতে আবার সেক্টর কমান্ডার ছিলেন মেজর ওসমান, সে আমার সম্পর্ক দুলাভাই, তার কাছে যে হাত জোর করে দাঁড়ালাম যে আমি আমার ভাইয়ের ছেলেটাকে বাঁচাতে চাই, আমাকে একটু ছুটি দিতে হবে। সেও বললো যে না না, এইটা হয় না, আর্মি লাইফটা অন্যরকম, এখান থেকে কোনো ছুটি ফুটি নাই, এই ধরনের ব্যাপার হয়। যাই হোক, ক্যাপ্টেন মেজর, এখন পরে সে মেজর হাফিজ হয়েছে আর কি, ভাইস প্রেসিডেন্ট অফ দি BNP, এখন ওয়ান অফ দ্য ভাইস প্রেসিডেন্টস আর কি। সে হাফিজ বললো যে দেখো, ওই সময় নষ্ট করো না আমার, যদি যাও তাহলে আর এদিকে ফিরে এসো না, কারণ আসলে সবচেয়ে বড় অপরাধ একটা সৈন্যের, একটা সামরিক বাহিনীর সদস্যের, সেটা হলো তার ছেড়ে যাওয়া, তোমাকে ট্রিট করা হবে অ্যাজ এ ডেজার্টার। ওই ডেজার্টার হলে ইউ উইল বি সাইট, মানে ইউ উইল বি শট অন সাইট, তোমাকে আর এখানে ফিরে আসার চেষ্টা করো না, আসলে ইউ উইল নট বি অ্যালাইভ, তোমাকে দেখলেই গুলি করা হবে।
দ্যাট ইজ হাউ ইট ওয়ার্কস, আর্মি লাইফ ইজ লাইক দ্যাট। তখন এসছে আর কি ওই মুক্তি সংগ্রামী শিল্পী সংস্থা। এবং পরে আমারও দুঃখ ছিল, জিয়াউদ্দিন তারেক আলী তারও খুব দুঃখ ছিল যে আমরা যুদ্ধে যেতে পারলাম না ইত্যাদি ইত্যাদি। তো ওই কর্নেল হাকসার বলে ইন্দিরা গান্ধীর এক অ্যাডভাইজার, সে আমাকে বলেছিল আর কি যে তোমার যদি কোনো মনে দুঃখ থাকে তাহলে দুঃখটা মুছে ফেলো। তুমি যদি যেতে ফিরে যুদ্ধতে, তাহলে তুমি would have lost it about perhaps a week, এক সপ্তাহের মধ্যে মারা যেতে। তুমি কত বড় যোদ্ধা হবে সেটা আমি জানি, আমরা বুঝতে পারি। কিন্তু এবারে হি ওয়াজ দ্য ম্যান হু ওয়াজ ইন চার্জ অফ মুক্তি বাহিনী, তারই ডাইরেকশনে মুক্তি বাহিনী ফর্ম করা হয়, তাদের ট্রেনিং বলতো। সে যা বলছে আমাকে যে তুমি ওখানে থেকে এক সপ্তাহের মধ্যে মরে যেতে, ইউ উড হ্যাভ বিন এ স্ট্যাটিস্টিক্স, এবং লোকে তোমার কথা স্মরণ করতো যে ইউনিভার্সিটি টিচার একজন মারা গেছে। এছাড়া একজন, জাস্ট বিকজ ইউ আর টিচিং ইন দ্য ইউনিভার্সিটি দে উড গিভ আ নিউজ ইন দ্য পেপার যে একটা ইউনিভার্সিটি টিচার মুক্তিযুদ্ধে মারা গেছে। আর এইখানে তোমরা যেটা করছো আর কি, 111টা না কতটা নন-অ্যালাইন নেশনস এর একটা কনফারেন্সে তোমরা তোমাদের যে অনুষ্ঠানটা করলে আর কি, সমস্ত রিপ্রেজেন্টেটিভ দেশে যে ওদের নিজেদের দেশে ফিরে যেয়ে বলবে যে বাংলাদেশ বলে একটা জায়গা আছে এবং বাংলাদেশে কি হচ্ছে, কি অন্যায়টা হচ্ছে। এবং ওইটাতে তুমি যে তুমি এবং তোমার সদস্যরা যে কন্ট্রিবিউশনটা করলে, এটা অতুলনীয়। এর সঙ্গে তোমার একটা জীবন গুলি খেয়ে চলে গেলে কিছুই আসতো না বা যেত না আর কি, ওটা কোনো কাজের কথা না, তোমার মনে দুঃখ রাখার কোনো যুক্তি নাই আর কি। যাই হোক আর কি, এই আমি যেটা বলছিলাম আর কি, হাজারটা স্মৃতি ওই সময়কার, যেহেতু বললাম যে 9 মাসের ওই যা ঘটনা ঘটেছে, যা স্মৃতি সংগ্রহিত হয়েছে, বাকি 79 বছরেও তা হয় নাই। এইটা থেকে এখন কি গত 50 বছর ধরে জীবন আমার আসে যায়, একদিনে সূর্য ওঠে সূর্য ডোবে, এই জীবন। কিন্তু 71-এর 9 মাস 25শে মার্চ থেকে 16ই ডিসেম্বর পর্যন্ত আমাদের প্রত্যেকটি মানুষের, এখানে যারা আছে আজকে কি সুন্দর গান গাইছে, কথা বলছে, হাসছে, এটা ওরা সকালে বেরিয়ে যেত আমাদের সাথে ওই ট্রাকে করে, আর রাতে যখন ফিরতো তখন গলায় কোনো শব্দ নাই, একদম নিঃশব্দে ফিরে আসবে, এই এই ধরনের গলায় কোনো আওয়াজ নাই। কারণ যে গানগুলো, হ্যাঁ, জনতার সংগ্রাম চলবেই, অথবা যশোর, খুলনা, বগুড়া, পাবনা, ঢাকা, বরিশাল, নোয়াখালী, তারা হিন্দু নয়, এই সমস্ত গান 12টা গানের একটা সেট আমরা 6 বার কি 7 বার গাইতাম সারাদিন। হ্যাঁ, আরো বেশি। এখন একবারও গাইতে পারবো না, একবার গাইলেই আমাদের গলা যাবে আর কি, ছিল আর কি। জাস্ট লাস্ট একটা কথা বলি আর কি, সেটা হলো যে বাংলাদেশ অনেক আশা নিয়ে, অনেক স্বপ্ন নিয়ে জন্মগ্রহণ করেছিল। আনফরচুনেটলি এখনো যে আমি তাকিয়ে দেখি বাংলাদেশের দিকে, অনেক স্বপ্ন এখনো আমরা পৌঁছাতে পারি, এই স্বপ্নগুলো হারিয়ে না যায়। একটা সত্যিকার অর্থে গণতান্ত্রিক দেশ, একটা সত্যিকার অর্থে ধর্মনিরপেক্ষ দেশ। এই ধর্মনিরপেক্ষতা কদিন আগে শুনলাম দুর্গাপূজা মণ্ডপ ভেঙেছে ঢাকাতে। এটা আমাদের জীবনে যখন এই সমস্ত ছিল না, সাম্প্রদায়িকতার কোনো ইস্যু ছিল না, তখনও কখনোই দেখিনি যে পূজা মণ্ডপ ভাঙে। এই ধরনের ঘটনা ঘটছে, যেগুলো খুব কঠিনভাবে, কঠোর হাতে এগুলোকে না করলে এই স্বপ্নটাও চলে যাবে। এবং একটা সময় আমি যে দেখছিলাম যে আমাদের 71-এ বাংলাদেশে 21% হিন্দু সম্প্রদায় নেমে 5% এসেছিল। কলকাতায় আমি গেছিলাম একটা কাজে, কলকাতায় শুনলাম যে একজন বললো যে একটা এলাকায় একটা নতুন শহর সৃষ্টি হয়েছে বাংলাদেশ থেকে আগত হিন্দু সম্প্রদায়ের লোকজনকে থাকার জন্য।
এগুলো আর কি অত্যন্ত আনএক্সেপ্টেবল, অত্যন্ত ভাবে দুঃখজনক ঘটনা আর কি। এগুলো যেভাবেই হোক মানুষের মধ্যে সেই জাগরণটা আবার তুলে ধরা, যাতে এই ঘটনাগুলোর পুনরাবৃত্তি না ঘটে। কোনো হিন্দু সম্প্রদায়ের মানুষ যেন বলতে পারে না যে আমি বাংলাদেশে থাকতে পারবো না, কারণ আমি আই এম নট সিকিউর, আমার এখানে কোনো সংরক্ষণের কোনো উপায় নেই। এগুলো কোনো 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 মতে হওয়া উচিত না কি। যাই হোক, আমি সুর চর্চাকে আবার একেবারে মনের থেকে অন্তর থেকে ধন্যবাদ জানাচ্ছি। আজকের দিনে সবার কথা শুনছি, পঙ্কজের কথা শুনে যেটা বললাম যে আমরা একসঙ্গে মিলিত হতাম, প্রচুর কথাবার্তা হতো। ওহিদ ভাই ছিলেন আমার সাথে, পঙ্কজ ছিল, আরো আমাদের বেশ কিছু বন্ধু বান্ধব ছিল। ওদিকে আবার যে বললাম যে দীপেন্দা, প্রসন্দা, আরো যারা ছিলেন আর কি বুদ্ধিজীবী সহায়ক সমিতির লোকজন। আবার আমরা যখন দিল্লিতে যাই, ডালিয়া শাহিনদের মনে থাকবে, দিল্লিতে যে অসংখ্য পূজা মণ্ডপে গানের অনুষ্ঠান কি সারা রাত ধরে চলবে? হ্যাঁ, না, আমরা সবার কাছে 10 মিনিট করে শুনতে চাই। তো হ্যাঁ। বেনু ভাই বলা শেষ করলে আমরা আপনার কাছে না আসবো। বেনু না না, আমার হয়ে গেছে, না আমার বেনু বলা ভাই শেষ। না আর বেনু ভাই আরো কতক্ষণ আছে সময়? শোন আর শোন সবাইকে কতক্ষণ অসংখ্য বলি? ধন্যবাদ। তোমাকে বিধান, তোমাকে অসংখ্য ধন্যবাদ। পঙ্কজ, তোমাকে একেবারে আন্তরিক শ্রদ্ধা এবং ধন্যবাদ। আশা বেনু ভাই করছি তোমাকে সবাই শেষ পর্যন্ত একটা কথা থাকবেন। বলি, আর আসলে বিধান আর দেখবে, কতক্ষণ আছে? না আমরা আরো কতক্ষণ থাকবো আমরা? আরো তারা দিও ঘন্টা না। খানেক তো লাগবেই মনে হচ্ছে। আমি তো শোনো। অতক্ষণ থাকতে পারবো না রে, আমার তো অসুবিধা আছে। আচ্ছা, তা আমি ঠিক আছে। আমি চলে আগে যাবো। বুলবুলের শুনো, বুলবুলের কিন্তু একটা গান গাওয়ার কথা ছিল। হ্যাঁ, বুলবুল বুলবুল এখন হ্যাঁ, এখন বুলবুল দিদির গান বলো। শুনবো, বুলবুলদির গান শুনবো এখন। গান গান ইত্যাদি হবে। তার আগে বেনু ভাইকে আমি আমার তো ধন্যবাদ জানিয়ে শোনো, তুমি একদম তাড়া দেবে না, বুলবুল একদম তাড়া দেবে না, শাহিন একদম তাড়া দেবে না, এই দিন আর কোনোদিন ফিরবে না। তারা দিব আজকে না, তো- কিন্তু হ্যাঁ, আজকে তো 100 ভাগ ঐতিহাসিক আমাদের মোবাইল তো চার্জ দিয়েছি। বয়স হচ্ছে তার শোনো শোন না, শাহিন, আর ভাই আমি বলছি বুলবুল, আর কোনোদিন 100 এই ভাগ দিনটা মোবাইল ফিরবে না। চার্জ দিয়েছি, একটু পরেই বন্ধ হয়ে যাবে, তাহলে কি করব? ও না, যতক্ষণ চলে চলুক, চলতে দাও। বেনু ভাই যে এখন কথাগুলো চার্জ বললো, দেওয়া যাবে না। এখানে একটা কথা যুক্ত করতে চাই আমি। যখন বলেন। বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন করলেন, করবার সময় দিল্লিতে যখন নেমেছিলেন, তখন তিনি বলেছিলেন কোনো দেশ স্বাধীনতার জন্য এত রক্ত দেয়নি। আর বাংলাদেশে আমরা একটা ছোট্ট চারা গাছ রোপণ করেছি, সেটা হচ্ছে গণতন্ত্রের চারা গাছ এবং অসাম্প্রদায়িক গণতন্ত্রের চারা গাছ। সেই অসাম্প্রদায়িক গণতন্ত্রের চারা গাছকে আজকে রক্ষা করবার দায়িত্ব নতুন প্রজন্মের। সেই কথাটা বেনু ভাইয়ের কথা থেকে সবার মনে রাখা উচিত বলে আমার মনে হয়। আন্তরিক কৃতজ্ঞতা জানাচ্ছি বেনু ভাইকে এবং পঙ্কজ সাহাকেও। এবারে বুলবুল মহানবিশ আপনার একটি গান শুনবো। আচ্ছা, বেনু ভাইয়েরও কিন্তু গান শুনতে চাই আমরা। বেনু ভাই এই হ্যাঁ, গানটা বেনু ভাই থাকবেন, বেনু আমি ভাইয়ের গানে বল- আমরা পরে আসবো। বেনু ভাইয়ের গান এই আবার শুনবো গানটা আমরা। হ্যাঁ। লিখেছিলেন গোবিন্দ হালদার এবং সুর করেছিলেন সমর দাস। এই গানটাই প্রপার ইনস্ট্রুমেন্টের সঙ্গে প্রথম গান যেটা আমরা রেকর্ড করেছিলাম স্বাধীন বাংলা বেতার কেন্দ্র থেকে, সেই গানটাই আমি গাইছি। পূর্ব দিগন্তে সূর্য উঠেছে, রক্ত লাল রক্ত লাল রক্ত লাল, জোয়ার এসেছে সমুদ্রে, রক্ত লাল রক্ত লাল রক্ত লাল। পূর্ব দিগন্তে সূর্য উঠেছে, রক্ত লাল রক্ত লাল রক্ত লাল, জোয়ার এসেছে ঘন সমুদ্রে, রক্ত লাল রক্ত লাল রক্ত লাল। বাঁধন ছেঁড়া হয়েছে কাল, হয়েছে কাল, হয়েছে কাল, হয়েছে কাল। বাঁধন ছেঁড়া হয়েছে কাল, হয়েছে
কাল হয়েছে কাল হয়েছে কাল, জোয়ার এসেছে সমুদ্রে, রক্ত লাল রক্ত লাল রক্ত লাল। শোষণের দিন শেষ হয়ে আসে, অত্যাচারীরা কাঁপে আজ ত্রাসে। শোষণের দিন শেষ হয়ে আসে, অত্যাচারীরা কাঁপে আজ ত্রাসে। রক্তে আগুনে প্রতিরোধ করে, রক্তে আগুনে প্রতিরোধ করে, রক্তে আগুনে প্রতিরোধ করে, রক্তে আগুনে প্রতিরোধ করে। নয়া বাংলা নয়া সকাল, নয়া সকাল, নয়া সকাল। পূর্ব দিগন্তে সূর্য উঠেছে, রক্ত লাল রক্ত লাল রক্ত লাল। জোয়ার এসেছে সমুদ্রে, রক্ত লাল রক্ত লাল রক্ত লাল। আর দেরি নয় উড়াও নিশান, রক্তে বাজুক প্রলয়ের অভিশান। আর দেরি নয় উড়াও নিশান, রক্তে বাজুক প্রলয়ের অভিশান। বিদ্যুৎ গতি হোক অভিযান, বিদ্যুৎ গতি হোক অভিযান, বিদ্যুৎ গতি হোক অভিযান, বিদ্যুৎ গতি হোক অভিযান। ছিঁড়ে ফেলো সব শত্রু জাল, শত্রু জাল, শত্রু জাল। পূর্ব দিগন্তে সূর্য উঠেছে, রক্ত লাল রক্ত লাল রক্ত লাল। জোয়ার এসেছে সমুদ্রে, রক্ত লাল রক্ত লাল রক্ত লাল। রক্ত লাল রক্ত লাল রক্ত লাল, রক্ত লাল রক্ত লাল রক্ত লাল, রক্ত লাল রক্ত লাল রক্ত লাল। এই গানটা সম্পর্কে একটু বলতে চাই। সেটা হলো পশ্চিমবঙ্গের একজন প্রত্যন্ত অঞ্চলের কবি, যার নাম ছিল গোবিন্দ হালদার। কৃষ্ণনগরে তিনি বাস করতেন। তিনি মুক্তিযুদ্ধের কথা আকাশবাণী থেকে, আকাশবাণী আগরতলা, আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে শুনে তিনি অনেকগুলো গান লিখেছিলেন এই মুক্তিযুদ্ধের সময়। সেই গানগুলো কামাল লোহানী ভাই নিয়ে এসেছিলেন ওনার কাছ থেকে। তো সেই গানগুলোর মধ্যে তিনটে গান খুব জনপ্রিয় হয়েছিল। একটা হচ্ছে এই যে গানটা আমি গাইলাম, পূর্ব দিগন্তে সূর্য উঠেছে। এছাড়া দুটো গান হলো মোরা একটি কুলকে বাঁচাবো বলে যুদ্ধ করি। হ্যাঁ, আর আরেকটা হলো এক সাগর রক্তের বিনিময়ে, বাংলার স্বাধীনতা আনলে যারা। এই গান তিনটে গান খুব জনপ্রিয় হয়েছিল। আমরা প্রথমে এই যন্ত্রাংশের সঙ্গে রেকর্ড করেছিলাম প্রথমে এই গানটি, তারপরে করেছিলাম নোঙ্গর তোলো তোলো গানটি। সেটা লিখেছিলেন নঈম গহর এবং সমরদাই সুর করেছিলেন। আরো একটা কথা বলতে চাই এই ফাঁকে, পঙ্কজ দার সঙ্গে আমার পরিচয় হয়েছিল কমলা গার্লস হাই স্কুলে যখন প্রোগ্রাম হলো, রূপান্তরের গান স্কেচটা হলো। তখন আমরা সবাই মিলে, পঙ্কজ দা তো তখন মানে উঁচা লম্বা এবং সাংবাদিক বলে আমাদের সবাই আমরা পরিচিত হতে গেছি তার সঙ্গে। আমাকে জিজ্ঞেস করলেন যে তোমার নাম কি,
আমি বললাম বুলবুল মহলানবিশ। উনি বললেন, জিজ্ঞেস করলেন যে আপনার মনে আছে তো? হ্যাঁ, নিশ্চয়ই নিশ্চয়ই মনে আছে, হ্যাঁ বলো। হ্যাঁ, 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 আপনি জিজ্ঞেস করেছিলেন যে হ্যাঁ, প্রশান্ত চন্দ্র মহলানবিশ তোমার কি কিছু হন নাকি? তো হ্যাঁ, নিশ্চয়ই। হ্যাঁ, তো আমি বললাম যে আমার ঠাকুরদার কাজিন হন তিনি। তো পঙ্কজদা তখন থেকে আমাকে খুব স্নেহ করেন। পরে দেখা হলো অনেক বছর পরে উত্তম দাসের বাড়িতে, কলকাতা থেকে একটু বারুইপুরে। বারুইপুরে, হ্যাঁ বারুইপুরে। তখন আমি পঙ্কজদাকে জিজ্ঞেস করলাম, পঙ্কজদা আমি বুলবুল মহলানবিশ। ও তুমি বুলবুল মহলানবিশ, তোমার তো চেহারা অনেক তো বড় হয়ে গেছো, অনেক দিন পর তো দেখা হলো। আমি তোমাকে তো চিনতেই পারতাম না, না বললে। তারপরে তারপরে আমাদের যে এই পরবর্তীকালে দেখা হলো বাংলাদেশে। আমি আমি শাইনাপা হ্যাঁ, ডালিয়া ডালিয়া মিলে একটা অনুষ্ঠান করলাম। এই বিধানী এটা বিধান বিধানী বিধান বিধান সংযোগ অর্গানাইজ করে করেছিল। দিয়েছিল। হ্যাঁ, হ্যাঁ, ছায়ানট ভবনে। হুম, আহ, আমি তো তখন গিয়েছিলাম তোমাদের এই পঙ্কজদা অনুষ্ঠানে। হলো সেই ব্যক্তি যিনি যিনি আমাদের বাংলাদেশে জন্মগ্রহণ করেছিলেন। অনেকেই তো বাংলাদেশে জন্মগ্রহণ করেছেন, কিন্তু পঙ্কজদা আমাদেরকে যেভাবে জড়িয়েছিলেন, যেভাবে বাংলাদেশের পক্ষে তিনি কাজ করেছেন, সেটা সেটা আমরা কখনোই মনে করি না যে পঙ্কজদা আমাদের থেকে কোনো আলাদা ব্যক্তি। আমরা সবসময় পঙ্কজদাকে আমাদের আপনজন মনে করি, এবং আমাদের একভাবেই আমরা যে মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছি সেটা একইভাবে গ্রহণ করেছি, তাই না পঙ্কজদা? হ্যাঁ, বুলবুল, তোমার কথাটা খুব ভালো লাগলো। আমি বলি তোমাকে, আমি নিজেকে মনে করি প্রবাসী বাংলাদেশি। ভারতবর্ষে থাকি, প্রবাসী বাংলাদেশি বলে আমি নিজেকে মনে করি। আর তুমি যে গোবিন্দবাবুর কথা বললে, এখানে তোমাকে একটু তথ্য সংযোজন করি। গোবিন্দ হালদার মশাই অসাধারণ গীতিকার ছিলেন। তাকে আমাদের যবার মুক্তিযুদ্ধ সম্মাননা দেওয়া হয়, সে বছর তাকেও মুক্তিযুদ্ধ সম্মাননা দেওয়া হয়। হ্যাঁ হ্যাঁ কিন্তু জানি। গোবিন্দ হালদার তখন বেঁচে ছিলেন, কিন্তু অসুস্থ ছিলেন, সেজন্য তিনি আসতে পারেননি। তার সন্তানদের মধ্যে একজন এসে তার সেই পদকটি গ্রহণ করেন। কিন্তু গোবিন্দ হালদারের নাম যখন ঘোষণা করা হলো, তখন জনতা হাততালিতে ফেটে পড়লো একেবারে। একদম সেই তাই। অনুষ্ঠানে এত জনপ্রিয় তিনি ছিলেন। এবং তুমি যেটা বলে, একটি গোলাপের জন্য আমরা যুদ্ধ করি, একটি সাংঘাতিক ফুলকে জনপ্রিয় গান। বাঁচাবো বলে যুদ্ধ করি, একটি ফুলের বলে আমরা যুদ্ধ একটি করি। ফুলকে, আর আরেকটা হচ্ছে তোমার এক আকাশ, এক সাগর এক রক্তের সাগর জন্য, রক্তের এক জন্য। সাগর রক্তের জন্য। এই দুটি গান আমি আমি এইসব আ- সাংঘাতিক জনপ্রিয় গান। আমি আর দেখতে আরেকটা কথা, পাচ্ছি। এই হ্যাঁ, গানগুলো কিন্তু আমরা আকাশবাণী থেকেও আমরা প্রচার করতাম, শুধুমাত্র স্বাধীন বাংলাদেশ বেতার থেকে নয়। আর এখানে একটা খুব জরুরি ঘোষণা, এটা আমার মনে হয় তথ্যটা, যে স্বাধীন বাংলা বেতার কেন্দ্র আর আকাশবাণীর মধ্যে কোনো তফাৎ ছিল না। স্বাধীন বাংলা বেতার কেন্দ্র যখন গড়ে ওঠেনি, তখন আমরা আকাশবাণী থেকেই স্বাধীন বাংলা বেতার কেন্দ্র চালাতাম, গোপনে চালাতাম, হ্যাঁ, গোপনে রেকর্ডিং ওই করতাম যে এবং গোপনে পূর্বাঞ্চলীয় ব্রডকাস্ট করতাম। শ্রোতাদের জন্য আমরা, হ্যাঁ, পূর্বাঞ্চলে, হ্যাঁ, হ্যাঁ তোমরা রেকর্ডিং করতে। পূর্বাঞ্চলীয় শ্রোতাদের হ্যাঁ, জন্য তাদের অনুষ্ঠান হতো, সেখানে আমরা গান গেয়েছিলাম। আহ, যখন বুলবুল যন্ত্রপাতি এসে পৌঁছয়নি, তখন আমরা হ্যাঁ 6 নম্বর স্টুডিওতে রেকর্ডিং করে গোপনে একটা জিপে তুলে দিতাম, আর সেটা চলে যেত স্বাধীন বাংলা বেতার কেন্দ্রে। কিন্তু লোককে আমরা জানতে দিতাম না এটা কোথায় যাচ্ছে, এটা আমরা কি রেকর্ডিং করছি। 6 নম্বর স্টুডিওতে একটা পিচবোর্ড দেওয়া থাকতো, যাতে কাঁচের মধ্যে দিয়ে কাউকে না দেখা যায়। আর লোকে যখন এদিকে আসতো, আমরা বলতাম আসবেন না, অডিশন হচ্ছে। ফলে 6 নম্বর স্টুডিওতে সত্যি সত্যি অডিশন হতো, কিন্তু তখন আমরা মিথ্যে কথা বলতাম, যেখানে অডিশন হচ্ছে আসবেন না। তখন কিন্তু আমরা বাংলাদেশের কোনো শিল্পী বা বুদ্ধিজীবীকে রেকর্ডিং করছি, এবং সেই রেকর্ডিং করে আমার কতবার মনে আছে জিপে তুলে দিতাম, চলে যেত সেইগুলো বাংলাদেশ বেতার কেন্দ্রে। ফলে আমার স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের ইতিহাসটা কিন্তু খুবই ইন্টারেস্টিং। সেটা আকাশবাণীর গর্ভ থেকেই কিন্তু জন্মগ্রহণ করেছে, এটা সবাইকে জানানো দরকার। আমরা একটু একটু প্রকৃত ইতিহাসের দিকে যাচ্ছি। তো আমার মনে হয় যে আমরা
অনেকটা সময় আলোচনা করছি, আলোচনা আরো কিছুক্ষণ হবে এবং সবাই আপনারা আমাদের সাথে থাকবেন। আমি দেখতে পাচ্ছি বিভিন্ন সোশ্যাল মিডিয়া হ্যাঁ, অনেকেই বিধান দেখছেন। হ্যাঁ, বিধান আমি জি, একটা কথা বলতে চাই। বলুন। সেটা হচ্ছে বাংলাদেশের প্রথম গান, বিজয়ের পরে প্রথম গান কিন্তু স্বাধীন বাংলা বেতার কেন্দ্র থেকেই প্রচারিত হয়েছিল, যখন পাক বাহিনী নিঃশর্ত সমর্পণ করলো, আত্মসমর্পণ করলো। আত্মসমর্পণ করছে, তখন কিন্তু আমাদের এই গান বেজে উঠেছিল সেই মুহূর্তেই। ভারতীয় সময় 4:31 এবং বাংলাদেশ সময় 5:01। সেই গানে আমরা যে কয়জন কণ্ঠ দিয়েছিলাম, আমি মনে করি আমাদের জীবনের সবচেয়ে বড় প্রাপ্তি হলো সেটা। আমি জল্লাদের দরবারেও মূল নারী চরিত্র অভিনয় করেছি। সেটা থেকেও আমার কাছে মনে হয় যে বিজয়ের ক্ষণে, বিজয়ের মুহূর্তে যে গান আমাদের ইথারে ভেসে উঠেছিল, সেই গানের সঙ্গে যে আমি যুক্ত হতে পেরেছিলাম, আমার কাছে মনে হয় সেই আমার জীবনের সবচেয়ে বড় প্রাপ্তি হলো সেটা। সেই গানটা একটু অনেক শোনাও না ধন্যবাদ। বুলবুলকে একটু আম- বিহান, আম- বুলবুল একটু সেই গানটা আমরা সেই শোনায়। গানটায় আসবো। তার আগে আমার মনে হয় একটু আমরা অনেকক্ষণ ধরে আমরা দেখছি যে অনেকেই আমাকে এসএমএস পাঠাচ্ছেন, আবিদা সুলতানের একটু গান শুনতে চান, কারণ আমরা আজকে তার কাছে শুনবো বাংলাদেশ ও ভারতের বন্ধুত্বের গল্প, প্রজন্ম থেকে প্রজন্মে যে মুক্তিযুদ্ধের চেতনাবোধ ছড়িয়ে পড়ছে সেটার গল্প, এবং একই সাথে তিনি এখানে যারা উপস্থিত আছেন স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের অন্যতম শিল্পীবৃন্দ, তাদের একে অন্যের সাথে যোগসূত্রের গল্পটাও কিন্তু শোনাবেন। তো সেই যোগসূত্রটাও কিন্তু একটা অবিচ্ছেদ্য বন্ধন, সেটা আমরা বুঝতে পারছি, অনুভব করছি সবাই। আমি এই পর্বে শুধু একটা গান শোনাবার জন্য আগে অনুরোধ করব আবিদা সুলতানাকে। আবিদা, আবিদা গান সুলতানাকে আমি একটা, আমি আবিদা তোমাকে আমি একটা অনুরোধ করব, তুমি খুব হ্যাঁ, একটা মিষ্টি গান গেয়েছিলে আমাদের নববর্ষের বৈঠক অনুষ্ঠানে এসে, তুমি আর রফিক। কোনটা একটা বাংলাদেশের একটা গান, যেটা আধুনিক গান, তুমি মনে করতে পারছো কোন গানটা গেয়েছিলে? শাহিন গেয়েছিল দিলীপ কুমার রায়ের গান। আমার তো মনে শাহিন, পড়ছে না দাদা, অনেকদিন আগের কথা। হ্যাঁ মনে পড়ছে না তোমার? মনে পড়ছে না। ভীষণ মিষ্টি গান, ভীষণ সুন্দর গান। আচ্ছা আচ্ছা, গানটা যদি গাইতে আজকে তাহলে খুব ভালো লাগতো। আহা, আচ্ছা মনে করে আরেকবার শোনাবো। মনে আছে কোন গানটা? আমার মনে হয় গান আমি পরে গাই, আমার কিছু বলার ছিল, সেটা আমি কি এখন বলবো? না, হ্যাঁ, বলাটা একটু পরে, আমার মনে হয় একটা গান শুনি আগে গান আপনার, ছিল তো, বলাটা একটু বলার। পরে। যখন মানে মার্চের আগে যখন ইয়ে চলছিল, অসহযোগ আন্দোলন, সেই সময় আমি নজরুল একাডেমিতে ছিলাম, আমি আমার বড় বোন রেবেকা সুলতানা। তো তখন আমরা বিভিন্ন নজরুল একাডেমি থেকে মাঠে ঘাটে হাটে ট্রাকে মঞ্চে বিভিন্ন জায়গায় গান করতাম। তো কি গানগুলো করতাম আমি একটু একটু করে করছি। যেমন একটা হলো একটা গান আছে, ফুল খেলবার দিন নয় অদ্য, ফুল খেলবার দিন নয় অদ্য, ধ্বংসের মুখোমুখি মুখোমুখি আমরা, ধ্বংসের মুখোমুখি মুখোমুখি আমরা, চোখে আর স্বপ্নের নেই নীল মধ্য, কাঠ ফাটা রোদ শাকে চামড়া, কাঠ ফাটা রোদ শাকে চামড়া, ফুল খেলবার দিন নয় অদ্য, ফুল খেলবার দিন নয় অদ্য। এই গান করতাম। এটা তারপরে একটা কবি সুভাষ একটা মুখোপাধ্যায়ের একটা বিখ্যাত কবিতা, মুখোপাধ্যায়ের লেখা, বুঝছো? হ্যাঁ 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 হ্যাঁ, শেখ লুৎফর রহমানের সুর। লুৎফর রহমানের সুর। আর একটা ছিল বুলবুলাপা, ওই যে হে সাথী আজকে, হে সাথী আজকে স্বপ্নের দিন বোনা, ব্যর্থ নয় তো বিপুল সম্ভাবনা, দিকে দিকে উদযাপন করছে লগ্ন, পৃথিবী সূর্য তপস্যাতেই মগ্ন, হে সাথী আজকে। এটা লুৎফর রহমান সাহেবের সুর ছিল, এটাও প্রচন্ড। হ্যাঁ, এটা লুৎফর রহমান সুর, বেশিরভাগই ওনার অনেক গান, অনেক গানের সময় আমরা করেছি। আচ্ছা, আরেকটা আমরা সলিল চৌধুরী একটা গান করতাম, ও আলোর পথ যাত্রী এই যে রাত্রি এখানে থেমো না, এ বালুর চরে
আশার তারণী তোমার যেন বেদনা। আমি ক্লান্ত যে তবু হাল ধরো, আমি রিক্ত যে সেই সান্ত্বনা। তবু ছিন্ন পালের জয় পতাকা তুলে সূর্য তরুণ দাহানা। ও পথ যাত্রী এ যে রাত্রি এখানে থেমো না। এরকম আর অসংখ্য অসংখ্য গান করেছি। আচ্ছা, আরেকটা গান ওইটা করি, একটু শোনাই দিই। যেটা আমি আচ্ছা, দেশের গান একটা, শাহিন তোমরা তোমার স্বাধীন বাংলা বেতার সবাই মিলে একটা দেশের গান শোনাও না। সবাই মিলে হবে না দাদা? আগে পিছে হয়ে যায়। সবাই মিলে সিং যন্ত্রের যন্ত্রণাও আছে। হ্যাঁ, আগে পিছে হয়ে যায়। শাহিনাপা কোন গানটার কথা বলছিলেন? আমি বলছি জনতা সংগ্রামটা একটু করে দিই। কারণ এটা তো তোমার জনতার সংগ্রাম চলবে, জনতার সংগ্রাম চলবে, আমাদের সংগ্রাম চলবে, জনতার সংগ্রাম চলবে, জনতার সংগ্রাম চলবে, আমাদের সংগ্রাম চলবেই চলবেই, জনতার সংগ্রাম চলবে, জনতার সংগ্রাম চলবে। হতমানে অপমানে নয় সুখ সম্মানে বাঁচার কাটতে, দাসের অগণিত মানুষের প্রাণ যুদ্ধ চলবে, জনতার সংগ্রাম চলবে, জনতার সংগ্রাম চলবে। প্রতারণা প্রলোভন প্রলেপেই হোক না আধার, আমরা তো সময়ের নিষেধে কাটাবো বিনিদ্র, দিয়েছি তো শান্তি, দিয়েছি তো সংগ্রাম, প্রয়োজন হলে দেব এক নদী রক্ত, রক্ত হোক না পথের বাধা প্রস্তর শক্ত, হোক না পথের বাধা প্রস্তর শক্ত, অবিরাম চির সংঘর্ষে একদিন সে পাহাড় টলবে, চলবেই আমাদের সংগ্রাম চলবেই চলবেই, জনতার সংগ্রাম চলবেই। এই গানটা এই গানটা আমরা সবসময় গাইতাম এই গানটা। তোমরা যখন আরো গান হবে।